আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আজকে কিছুক্ষণ আগ থেকে ঠান্ডাটা একটু বেশি লাগতেছে। তো প্রথমে শুরু করছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অনেক বেশি অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় আছে। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং সুস্থতা দান করে আবার আমাদের মাঝে যেন উনি আবার ফিরে আসেন, এই দোয়াটাই আমি করছি। তো অনেকদিন পর লাইভে আসছি। আমার জন্য আসলে লাইভটা নতুন কিছু না, আমি এর আগেও আমার অনেক কিছু নিয়ে আমি লাইভ করছি। তো কিছু কথা না বললেই নয়, কারণ অনেক সময় অনেক নীরবতা সম্মতির লক্ষণ হয়ে যায়, যার কারণে কিছু কথা বলতেই হবে এবং কিছু কথা বলার জন্যই এখানে এসেছি। তো আমি আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ওনাকে আমার ভালো লাগে, আমি পছন্দ করি। সেই ভালো লাগার জায়গা থেকে আমি নিজেও দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাইছি। আব্দুল ওয়াদুদ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মহাবুজ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কিছু কথা না বললেই হয় না, কিছু কথা বলতে হয়। প্রথম কথা হচ্ছে যে আপনারা অনেকেই বলতেছেন যে আমি সানভিকে ইউজ করে অথবা তার মাকে ইউজ করে ভাইরাল হতে আসছি। এটা আসলে সম্পূর্ণই একটা যুক্তিহীন, একটা অবান্তর একটা কথা। কারণ আমার যদি ভাইরাল হওয়ার থাকতো, আমি আরো অনেক আগেই ভাইরাল হইতে পারতাম। আর আমি নিজেকে ভাইরাল হয়েছি বলে আমি নিজেকে মনে করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সানভীর মাও এই কথাটা বলছে যে আমি তার ইউজ করে, আসলে আমি তার ইউজ করে ভাইরাল হইতে আসি নাই। সে অলরেডি আমার আমার নাম নিয়ে, আমার ফ্যামিলির নাম নিয়ে, আমার নামে বদনাম করে অলরেডি সে ভাইরাল হইতে আসছে, ভাইরাল হয়েও গেছে। এটা আমার কথা না, এটা আপনাদের সবার কথাই, সবার এটা আপনারা জানেন। কারণ হচ্ছে সে অনেক ধরনের মিথ্যে কথা বলে মানুষের সিম্পিতি আদায় করে, হ্যাঁ, সে আপনাদের মনে একটা জায়গা নেওয়ার চেষ্টা করছে এবং নিয়েছেও হয়তোবা। তো এখন কথা হলো যে আমি নতুন করে কোনো কিছু করতে আসি নাই। মিস্টার রোনার শোকে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাপি ইউজ, আসসালামু আলাইকুম ভাই, কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে হচ্ছে যে একটা বিষয় কি, ধরেন তনি অনেকগুলা সানভীমা অনেকগুলা ব্লেম দিচ্ছে আমার নামে। বাচ্চাকে আমি নর্তুকি বলছি না, আমার বাচ্চাকে আমি নর্তুকি বলি নাই। আপনারা চাইলে ভিডিওটা আবার দেখতে পারেন। সেটা হচ্ছে কি যে আমি বলেছি যে আমার মেয়েকে নিয়ে ফেসবুকে অথবা টিকটকে, যেখানে হোক সোশ্যাল মিডিয়াতে, যে এই যে নাচ গান, মানুষ খুব বাজেভাবে এটাকে নিয়েছে এবং অনেক বাজে কথা বলতেছে, যেটা বাবা হিসেবে আমি নিতে পারি না। এবং আমি বলেছি আমার মেয়ে কেন লাইভে এসে নাচবে? সে তো হ্যাঁ, সে তো এরকম না যে সে কোনো নর্তকীর ঘরের, এরকম তো এরকম তো না, তাই না? তো আমি এই কথাটা বলেছি এবং তিনি বললেন কি উত্তরে? সে বলল যে আমি আমার মেয়েকে নর্তকী বলেছি। এখন কথা হচ্ছে যে আমি আমার মেয়েকে, সে আরো বলল যে আমি আমার মেয়েকে মাইর দিতে বললাম, এটা বললাম, সেটা বললাম। দেখেন, আমি বলেছি শাসনের কথা, কিন্তু সে এই আজকে অথবা গতকালকে একটা
ভিডিওতে দেখলাম সানবি এসে বলতেছে যে আমার এক্সাম দোয়া করবেন, পরীক্ষা ভালো না হলে আমার আম্মু কিন্তু আমার জুতা দিয়ে পিটাবে। তার মানে কি আমার মেয়েকে এর আগেও জুতা দিয়ে পিটানো হয়েছে যেটা আমি জানি না? এই প্রশ্ন কি আমার মনে আসতে পারে না? আসতেই তো পারে। আর বাংলাদেশ হচ্ছে, আমি বারবার একটা কথা বলতেছি, বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম গরিষ্ঠ দেশ, মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ পরিচিত, এবং এইখানে হাজার হাজার নারী উদ্যোক্তা আছেন যারা কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে, কোনো না কোনো আইটেম নিয়ে ফেসবুকে অথবা সোশ্যাল মার্কেটিং এ অথবা অফলাইন মার্কেটিং ওনারা করতেছেন, কিন্তু কেউ এতটা উগ্র না। এবং এই যে মানুষকে কথায় কথায় গালাগালি দেওয়া, একটা শিশুর জন্য তার প্রথম মানে শিক্ষাটা আসে হচ্ছে তার মায়ের কাছ থেকে। তো এইভাবে মানুষকে মানুষ মনে না করা, মানুষকে তাচ্ছিল্য করে কথা বলা, মানুষকে অপমান করে কথা বলা, এগুলো তো আমার মেয়ে শিখবে, কারণ মা হচ্ছে তার একটা সন্তানের, মা হচ্ছে জীবনের প্রথম শিক্ষাগুরু। তো এগুলা কিন্তু ভাবার বিষয়। আপনারা অনেকেই বলতেছেন যে এতদিন আমি কেন মানে সানভিকে নিয়ে কথা বলি না। বিষয়টা আসলে এরকম না। সানভিকে নিয়ে আমি এতদিন সবসময় সানভির সাথে আমার খোঁজ খবর ছিল, সবসময় আমার সানভির সাথে যোগাযোগ ছিল। হ্যাঁ, যখন ওর সাথে আমার সেপারেশন হয়ে গেছে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যখন আমরা ছিলাম, তখন সানভি আমার আসা যাওয়া ছিল, আমাদের মধ্যে একটা ভালো একটা বন্ডিং ছিল। তো যখন হুট করেই যখন সানভির সাথে আমার একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়, তখন বাবা হিসেবে তো আমাকে একটু ভাবনা পড়াটাই মানে স্বাভাবিক, তাই না? তো এটার জন্য তো আসলে দোষের কিছু হয়ে যায় নাই। আমি প্রথম লাইভটা যখন করলাম তখন হইলো যে আমি এইখানে কেন আসছি, ফেসবুক কি আদালত? এই যে এতগুলা কথা এখন মানে বের হইছে, তুমি বলতেছো এত এত কথা, এগুলা এখন কি ফেসবুক আবার আদালত হয়ে গেল? এত সাক্ষী, এত কিছু, এগুলো তো ফেসবুক কি আবার আদালত হয়ে গেছে? ফেসবুক আদালত না। কারণ হচ্ছে মানুষের আসলে এগুলা জানা উচিত। এই কারণেই জানা উচিত, কারণ একজনকে দেখেই মানুষ শিক্ষা নেয়, একজনকে দেখেই মানুষ শিখে। আমাকে দেখে আরো অনেক বাবা, অনেক মা, তারা তাদের ন্যায্যটা, তাদের অধিকারটা আদায় করতে উৎসাহী হবে, সাহস পাবে। এবং আমি খুব ভালো করেই জানি যে অনেকেই হয়তোবা নিজের আত্মসম্মানের কারণে অথবা যে কোনো ভয়ে তারা এই কাজটা করতে চায় না, করতে পারে না। কিন্তু আমাকে বলা হয় যে এখানে তো কারো ব্যক্তিগত কথা বলার প্ল্যাটফর্ম না অনলাইনটা, তাই না? তো সেই কিন্তু নিজে গড় করে বলে দিচ্ছে। একজন আকাশ নিবিড়কে নিয়ে আমার সঙ্গে জড়ায় দিচ্ছে, আমার সঙ্গে অনেক সাংবাদিকরা কথা বলেন, সেটা আরো অনেক আগে থেকেই। সে তার ডিউটি করবে, সে সাংবাদিক কিনা, সে কোনটা কি, এগুলা তো আসলে আমার দেখার বিষয় না। এবং আমার এখানে একজন আসলে আমি তাকে, একজন মুসলমান হিসেবে একজন মেহমান আসলে তাকে মেহমানদারি করা, এটা আমাদের ইসলাম, এটা আমাদেরকে শিক্ষা দেয়। আগে অনেক নবী রাসূল সাহাবীরা নিজে না খাইয়া মেহমানদারি করছেন, মেহমানকে খাওয়াইছেন, হ্যাঁ, মেহমানকে আপ্যায়ন করছেন। তো এটা হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা, এটা আমাদের ধর্মীয় শিক্ষা। এর সাথে মানে কারোর সাথে আমার কানেকশন হইতে হবে, কেউ এসে আমাকে মনে করায় দিবে যে আপনার মেয়েটাকে নিয়ে, হ্যাঁ, যে আপনার মেয়েটাকে নিয়ে আপনি একটু ভাবেন তো, এইটা আসলে আমাকে মনে করায় দেওয়ার কিছু নাই, এবং কারোর সাথে হাত মিলানোরও কিছু নাই। আল্লাহর রহমতে আমার ফ্যামিলি সম্পর্কে এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে হয়তো আপনারা জানেন না, বাট উনি কিন্তু জানে। সাদাত রহমানের একটা বিষয় আসছে, উনি একজন সিনিয়র সিটিজেনশিপ ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি ওনার সম্পর্কে কিন্তু কখনোই কোনো খারাপ কথা বলি নাই, এবং আমি এটাও বলছি কারণ হচ্ছে যে আমি আপনার সঙ্গে তখনই কোনো ধরনের তর্কে যাব যখন দেখব যে আমি আমার জায়গাটাতে, যে জায়গাটা আমার মেয়ে ওখানে আছে সেই জায়গাটা ঠিক নাই, তখনই আমি কোনো না কোনো তর্কে যাব। তো আমি এটা আগেও বলেছি, এখনো বলছি যে সাদাত রহমান যতদিন জীবিত ছিলেন, সানভি আমার এখানে, তার এখানে আসা যাওয়ার মধ্যে ছিল,
একটা ভালো একটা বন্ডিং ছিল, এবং আমি এই ধরনের কোনো ইয়ার মধ্যে পাইনি। আসিফ বাবু লিখছে, ভাই সত্যের জয় হবে ইনশাল্লাহ, আর আপনি সত্যের পথে আছেন। ইনশাল্লাহ আমি জানি আমি সত্যের পথে আছি, এবং সত্যের জয় অবশ্যই হবে, এবং এটা হয়। আল্লাহ অবশ্যই সত্যকে পছন্দ করেন, সত্যের জয় হয়। অনেকেই বলতেছেন আমার 2 মেয়ে আছে, আমার বর্তমান স্ত্রী আছে, এদেরকে নিয়ে থাকাটাই। আমার তো আরেকটা সন্তান আছে, আমার তো 2টা মেয়ে না, আমার 3টা মেয়ে। বাবা হিসেবে অবশ্যই আমি তার দায়িত্ব, আমার তার যতটুকু ভাবনা আমার ভাবা এটা উচিত। পড়াশোনার জন্য যে কথাগুলো বলছেন, পড়াশোনার যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওইখানে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে বিসিএস ক্যাডার হয় নাই, রাষ্ট্রপতি হয় নাই, এমপি মন্ত্রী হয় নাই, ডক্টর হয় নাই, হইছে। তো ওইখানে যদি সমস্যা না হয়, ওদের যদি সমস্যা না হয়, তাহলে আমার মেয়ের ক্ষেত্রে কেন সমস্যা হয়ে যাবে? আমার মেয়ের ক্ষেত্রে কেন প্রবলেম হবে বলেন? সবাই তো এখানে এই মানুষগুলা, আমাদের এখানে জিল্লুর রহমান ছিলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ছিলেন, সৈয়দ আশরাফ ছিলেন, পুলিশ প্রধান ছিলেন, সেনা প্রধান ছিলেন। ওনারা কি এখানে পড়াশোনা করে নাই? এখান থেকে পড়াশোনা করে যায় নাই? আমার আমার ভাগ্নি এই কিশোরগঞ্জের স্কুলে পড়াশোনা করে সে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে সে সারা বাংলাদেশে 5th হয়েছে। সে এখন বাংলাদেশের ভালো একটা মেডিকেল কলেজে পড়তেছে। তো সে কি পড়াশোনা করে নাই? এর জন্য কি তার অন্য দেশে চলে যেতে হয়? এবং তুমি এটাও বলছে যে আমি নাকি মানে তাকে আবার ফিরিয়ে আনার প্রস্তাব। এটা একটা মানে হাস্যকর একটা বিষয়। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ আমারে এমন বাঁচাইছে যে অন্তত পক্ষে মানুষ আমাকে কোনো ধরনের বাজে কথা বলে না, এবং এর জন্য আমি আসলে মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই এমন একটা পার্সন আমার সাথে নাই। ভুল মানুষের ছিল এটা, আসলে কি বলবো, ভুলের ঊর্ধ্বে মানুষ না। হ্যাঁ, ভুলের ঊর্ধ্বে মানুষ না। তো এই ধরনের হাস্যকর কথা বলে সে আবারও মানুষের মনে জায়গা করতে চায়, মানুষের মনে সিম্পিতি আদায় করতে চায়। টাকা পয়সার যে বিষয়টা বলছে সে, আমি তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছি, লক্ষ লক্ষ টাকা সে আমাকে দিয়ে দিছে। এই ধরনের উদ্ভট অবান্তর কথা, হ্যাঁ, কেউ কাউকে এইভাবে লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দেয়? আজ পর্যন্ত তো সে লাইভে অনেকবার অনেক কথা বলছে, তো কখনো বলছে? এবং সে যে মেয়ের পিছনে খরচ করে, পৃথিবীতে এমন কোনো মা বাবা আমি দেখি নাই যে সন্তানের পিছনে কি খরচ করলো, কি করলো না করলো, এগুলোর চুল ছেঁড়া বিশ্লেষণ হাজার হাজার মানুষের সামনে আইসা দেয়। এটা আমার জানা নাই, এটা আমার আসলে জানা নাই। এখন হচ্ছে, আর আসেন, আমি একটা জিনিস খুব ভালো করে জানি এবং মানি, সেটা হচ্ছে বাংলাদেশের আইন যথেষ্ট সচেতন এবং প্রশাসন যথেষ্ট সচেতন। তারা খুব ভালো করেই জানে কোনটা সবিচার কোনটা অবিচার, এবং সেই আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধা রাখি। এবং একটা জিনিস হচ্ছে কি, যে বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম গরিষ্ঠ দেশ। আবার বলছি, আমাদের বাঙালি মায়েরা এই ধরনের পোশাক আশাক পরে ফেসবুকে আসাটাকে কোনোভাবেই পছন্দ করেন না। তার মানে এই না যে আমি তো কারোটা খাই না, কারোটা পড়ি না, আমি কারো পছন্দ কারো অপছন্দ, কার ভালো লাগলো কারো ভালো লাগলো না, এগুলা দেখার সময় তো আমার নাই। না, দেখতে হবে। কারণ হচ্ছে এইটা একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক ধরনের মানুষ থাকে, এবং একজনকে ভালো লাগলে সে তাকে তার ভালো লাগার জায়গা থেকে তাকে অনুসরণ করে এবং সেই অনুযায়ী চলার। দেখবেন অনেক অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা আছেন যাদের চুলের স্টাইল কেউ পছন্দ করে, সে চায় এই চুলের স্টাইলটা করতে। হ্যাঁ, কেউ একটা ড্রেস আপ করছে, তার এই ড্রেস আপটা তার ভাল লাগছে, সে চায় এই ড্রেস আপটা এইভাবে করতে। হ্যাঁ, দেখবেন যে এই সালমান খান তার হাতে একটা ব্রেসলেট পরে। বাংলাদেশে অসংখ্য ছেলে আছে যে এই ধরনের ব্রেসলেট ইউজ করে। তার মানে কি,
তাকে দেখে সে উদ্ধত হয়েছে এই কাজটা করার জন্য। তো আপনি নিজেকে এমন একটা আইডল, একজন নারী, সফল নারী উদ্যোক্তা মনে করতেছেন, তা আপনার এইটা মাথায় রাখা উচিত যে আমাকে শালীনভাবে চলতে হবে এবং আমাকে দেখে অনেকেই শিখবে। আমাকে দেখে অনেকেই শিখবে। আপনার মতো এত হায়া সোসাইটি যে সবাই তো ইয়া করে না, বিলং করে না, কারণ হচ্ছে ওদের তো একটা সমাজ মেনটেন করতে হয়, ওদের একটা সমাজ মেনটেন করতে হয়, ওদের একজনের কাছে জবাবদিহিতা আছে, মার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে বা আত্মীয় স্বজনের কাছে একটা জবাবদিহিতা থাকে, জবাবদিহিতার একটা জায়গা থাকে, শালীনতার একটা জায়গা থাকে। মুসলিম কান্ট্রিতে এইভাবে, এটা ইউরোপ কান্ট্রি না যে আমি যেভাবে মন চাই সেভাবে চললাম। আমি লাইভে এসে ইচ্ছে করলো আমি এই কাপড়টা খুলে আরেকটা কাপড় দেখাই দিলাম, আমার বডির বিভিন্ন জায়গায় আমি শো করে ফেললাম, তার মানে এই না তো, এইটা তো আসলে কোনো কালচার হইতে পারে না। আমি জানি না যে এটা মানুষ কিভাবে নেয়, কি ধরনের ইয়ে নেয়, কারণ এইগুলা দেখে আমি আসলে আপসেট যে আমার মেয়ে এখান থেকে কি শিখতেছে। আমি তো এই ধরনের পরিবারে অভ্যস্ত না, আমার মেয়ে এখন ছোট্ট, তাকে যদি এখন আমি ভালো কিছু না শিখাই, বড় হইলে তো আমি তারে, যখন সে এগুলাতে অভ্যস্ত হয়ে যাবে তখন তাকে এখান থেকে ফিরে আনাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। তুমি আরো বলতেছো যে আমি এই কি বলে, তুমি আরো বলতেছো যে আমি কেন এই সানভির কোনো খরচ কোনো ইয়া, আমি কি করছি না করছি সেটা তো আমি এসে অনলাইনে বলবো না। তাছাড়া তুমি আমার সঙ্গে যে একটা, তোমার যে একটা কন্ট্রাক্ট ছিল, সেইখানে তুমি উল্লেখ করে নিয়ে গেছো সানভিকে পড়াশোনা করাবা এবং সানভির টোটাল যাবতীয় খরচ তুমি বহন করবা, সেটা করছো এবং সেটা তুমি মানুষের কাছে বলতেছো। আমার কাছে যখন সানভি আসবে, আমি আমার দুই মেয়েকে যেভাবে আমি পড়াশোনা করাচ্ছি, আমার তাদেরকে যদি আমি পড়াইতে পারি, তাদের খরচ যদি আমি বহন করতে পারি, তাহলে আমি আমার এই মেয়েকেও পারবো, আমি আমার এই মেয়েকেও পারবো। আরেকটা কথা হচ্ছে, পুলিশ প্লাজায় দেখা করতে আমার কেন যাওয়ার অনীহা, কারণ হচ্ছে আগে কোনো প্রবলেম ছিল না। আমি যখন সানভিকে নিয়ে আসছি, সানভিকে বাসায় দিয়ে আসছি, হ্যাঁ বাসায় যাইনি, বাসার নিচে নিয়ে আসছি, দিয়ে আসছি, সবকিছুই যখন ঠিক ছিল, তখন এটা রাস্তা হয় নাই, তখন হাত ধরাধরি হয় নাই, টানাটানি হয় নাই, কোনো কিছু হয় নাই, তখন যদি প্রবলেম না হয়। কারণ আমি এখন জানি যে যেহেতু একটা প্রবলেম হয়েছে, আমাকে সানভিকে নিয়ে নিরিবিলি বসে কথা বলতে হবে। ঢাকা শহরে শুধুমাত্র একটাই ফুড কোর্ট নাই যেটা পুলিশ প্লাজাতে অবস্থিত, যে সারা ঢাকা শহরে একটাই ফুড কোর্ট আছে, পুলিশ প্লাজাতে অবস্থিত। এছাড়া আর কোনো রেস্টুরেন্ট, এছাড়া আর কোনো কোথাও বসার মতো জায়গা নাই যেখানে ইয়ে করতে হবে। বাবা মেয়ের সম্পর্কের ক্ষেত্রে তো রাস্তা উঠান এগুলো আসার কথা না। বাবার সঙ্গে দেখা করবে একটা সন্তান, মায়ের সাথে দেখা করবে একটা সন্তান, তার জন্য নির্দিষ্ট কোনো প্লেস হইতে পারে না, নির্দিষ্ট কোনো জায়গা হইতে পারে না, তার নির্দিষ্ট কোনো জায়গা হওয়া উচিত না। তো আমি আমার মেয়ের প্রবলেম কি এটা যখন আমাকে জানতে হবে, তখন কোনো গণ্ডির ভিতরে যায় আমি কথা বলতে পারবো না। ওইখানে আমারও একটা সেফটির বিষয় থাকতে পারে, যেহেতু পুলিশ প্লাজাতে তার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে তার হয়তোবা কোনো সেট আপ থাকতে পারে, সেটা তো আমার জানা নাই। এখন কথা হচ্ছে, তুমি বিয়ে করছো, তুমি বিয়ে করো, হাজারটা বিয়ে করো, আমার প্রবলেম নাই, আমার প্রবলেম নাই, আমার জানারও দরকার নাই, কিন্তু ততক্ষণ জানার দরকার আছে যতক্ষণ সানভি ওখানে আছে, ততক্ষণ আমাকে জানতে হবে যে এই ফ্যামিলিতে আরেকজন ইনভলভ হয়েছে, তার অবস্থাটা কি, এটা আমাকে অবশ্যই জানতে হবে। তুমি বলতেছো যে আমার মেয়ে স্কুলে যায় তার বন্ধু বান্ধব এই মানে নানান ধরনের কথা, তোর বাবা এরকম কেন, তোর বাবা এরকম কেন, এই যে কথাগুলো শুধু বাবার কথাই বলে, মায়ের কথা বলে না। শুধু বাবাই মেয়েকে ছোট করে ফেলতেছে, মা কিছু করতেছে না। পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম কথাটাই তো তুমি বাবা মেয়ের সম্পর্কের মধ্যে, পবিত্র সম্পর্কের মধ্যে বলে দিল। ও এটা কোনো প্রেস্টিজ ইস্যু না, কারণ এটা হচ্ছে তোমার সোসাইটিতে এটা খুব নর্মাল হইতে পারে, বাট একটা মুসলিম কান্ট্রিতে, হ্যাঁ, এটা আসলে খুব নর্মাল না, এটা এটা খুবই অ্যাবনর্মাল, এটা খুবই অ্যাবনর্মাল একটা কথা, এটা খুবই অ্যাবনর্মাল। আর যে একটা বিষয় হচ্ছে যে একটা আইন ছিল, সেটা হচ্ছে যে আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখি, এবং একটা আইন ছিল যে মেয়েরা একজন মায়ের কাছে যদি সেপারেশন হয়ে যায়, ছেলেরা থাকবে হচ্ছে 7 বছর, মেয়েরা হচ্ছে আনটিল মেরিড। তো সেই আইনটা এখন আমি জানি যে
একজন মা যদি সেকেন্ড ম্যারেজ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে মেয়ের উপর কোনো অধিকার রাখে না। এতদিন কেন কথা বলি নাই? প্রশ্ন আসতেই পারে, অধিকার যেহেতু রাখে না তাহলে কথা কেন হয় নাই? যেহেতু আমাদের মধ্যে একটা মিউচুয়াল ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সানভি আসা যাওয়ার মধ্যে ছিল, আমি চাই নাই যে সানভি তার মায়ের আদর থেকে বঞ্চিত হোক। এই জন্য ছিল, এই জন্য ছিল। আমি গতকাল একটা জায়গায় ঘুরতে গেছি, ভালো লাগার জায়গা থেকে আমি ফেসবুকে একটা পোস্ট দিছি। এমন না যে আমি ফেসবুকটা এই 2, 4, 5 দিন অথবা 1 সপ্তাহ অথবা 1 মাস ধরে ইউজ করতেছি। আপনারা যখন ফেসবুকের সাথে পরিচিতও না তখন থেকে আমি ফেসবুক চালাই, তখন থেকে আমার ফেসবুকের সাথে টুকটাক কিছু না কিছু কানেকশন রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার অফিস কলিগরা, যেহেতু আমি একটু মেন্টালি একটু ডিস্টার্ব আছি, আমার অফিস কলিগরা আমাকে একটু মেন্টালি রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য তারা একটা পিকনিকের আয়োজন করছে এবং আমি তাদের সাথে অ্যাটেন্ড হই। তো একটা পিকনিকে গেলে, একটা ট্যুরে গেলে একটা ছবি প্রকাশ করা, একটা কথা বলা, হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। কিন্তু এটাকে আপনারা কি করলেন? খুব অস্বাভাবিক বানায় ফেললেন যে মেয়ের সঙ্গে বাবা কাতর থাকার কথা, বিছানায় পড়ে থাকার কথা। তাহলে কি আমার সব কিছু বাদ দিয়ে এখন এটা নিয়ে? ওটা তো ওটার প্রসেসে চলতেছে, ওটার প্রসেসে চলতেছে। এখন কথা হচ্ছে যে আমি এখনো বলতেছি, কারণ হচ্ছে যে আমি আমার সানভিকে ওখানে নিরাপদ মনে করছি না। কারণ তুমি যে থার্ড ম্যারেজটা করেছো, এটা তো আমার কথা না। অনেক পেপার কাটিং অথবা অনেক পোস্ট, অনেকে অনেক ধরনের কথা। আপনি, হ্যাঁ, রিহানা বিসি, আপনি বাইচে গেছেন জাহান্নাম থেকে। ভাই না ভাই, এখনো বাঁচতে পারি নাই। কারণ হচ্ছে আমি আমার 3টা মেয়েকে যদি আমি সঠিক পথে না আনতে পারি, এর জবাবদিহিতা আল্লাহর কাছে আমাকে করতে হবে। অনেকের বাবাদের হয়তোবা জবাবদিহিতা নাই, নাও থাকতে পারে, আল্লাহ হয়তোবা তাদেরকে ছাড় দিতে পারে। বাট আমি এতটাই পাপী যে আমার কোনো নিজের জবাব তো দিতেই হবে। ইভেন আমার সন্তানদের জবাবও আমার কাছে দেওয়া লাগবে, দিতে হবে। অনেকে আমাকে ভাল লাগে না, আমি একটা ফালতু লোক, বাজে লোক। আমি তো ভাই আপনাকে ইনভাইট করে আনি নাই যে আপনি একটু আসেন, আমাকে জোর করে একটু ভালো লাগান, দেখেন আমার জোর করে আমার কথা ভালো লাগে কিনা। কেন যেচে আসছেন আপনার মোবাইলের এমবি খরচ করে, চার্জ খরচ করে, সময় খরচ করে? আমার মতো ফালতু মানুষের জন্য আপনার সময় নষ্ট করার তো দরকার নাই। আমি কাউকে ডেকে আনি নাই, কারণ আমি এখানে কোনো প্রোডাক্ট সেল করতে আসি নাই। ভালো লাগুক না খারাপ লাগুক, যা মন চাই তা লাগুক, আমার তো আপনাদেরকে কোনো ধরনের ইমোশনের গল্প শোনায়, মিথ্যা গল্প শোনায় আমাকে আপনাকে ধরে রাখতে হবে, আপনার মনে যে করেই হোক আমার জায়গা দখল করতে হবে। বিষয়টা তো এরকম না। হ্যাঁ, অনেকেই বলতেছেন যে আমার বর্তমান ওয়াইফের কি কোনো ইয়া নাই। সে অত্যন্ত ভালো এবং ধার্মিক একজন মেয়ে। সেও সানভিকে তার নিজের মেয়ের মতো করেই জানে এবং সেও চায় যে সানভি তার কাছে আসুক এবং তাকে 2 মেয়ের থেকেও আরো বেশি মানে বেশি আদর করে। এবং সানভিকে ডেকে এনে অনলাইনে যে তুমি কি বাবার কাছে যেতে চাও, তুমি কি এ করতে চাও, আমি নাকি তোমাকে আটকায় রাখছি। এখন ধরেন আমি আপনাকে অনলাইনের ঘটনাটা আপনি জানলেন, অফলাইনের ঘটনাটা তো আপনি জানেন না। আমি ধরেই নিতে পারি, কারণ এর আগে অনেক কথাই সানভি আমাকে বলছে। এখন পৃথিবীর কোনো বাবাই কোনো সন্তানের কথা রেকর্ড করে রাখে না যে তুমি কি বলতেছো বাবা, আমি এগুলা রেকর্ড করে রাখি। বাবা মা, সন্তান, ভাই বোন, তারা এই যখন ফিতার ক্যামেরা ছিল না, যে 27টা 30টা ছবি উঠতো, ভালো মুহূর্তগুলা স্মৃতি করে রাখার জন্য সেই ছবিগুলা উঠাইতো। এখন যেহেতু মানে চাইলেই একটা ছবি তুলে ফেলা যায়, এই কারণে ছোট ছোট মুহূর্তগুলো মানুষ ছবি করে রাখে, ছোট ছোট মুহূর্তগুলো মানুষ ছবিতে বাঁধাই করে রাখে। অনেকে বলতেছেন অনেক চিপা চাপা খুঁজে তারপরে আমি আমার সানভির ছবি সামনে নিয়ে আসতেছি। তো আপনাদের দুনিয়াপুকে বলেন তো, সেই ছোট্টবেলার সানভির ছবি চিপা চাপা থেকে খুঁজে বের করে নিয়ে আসতে আছে কিনা দেখান তো। ফেসবুক আদালত না, আমি কথা বললেই ফেসবুক থাকে, আর উনি কথা বললে এটা আদালত, এটা পরিষদ, এটা পারিবারিক দরবার।
শালা অনেক কিছু হয়ে যায়। আমি বুঝি না যে কথাটা বলবা সেটা ওই কথার মধ্যে থাকো। আর একটা জিনিস তুমি ভালো করে জানো যে মিথ্যা কথা আমি বলি না। টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ লালসা কখনোই ছিল না, এখনো নেই, ইনশাল্লাহ ভবিষ্যতেও আসবে না। কারণ হচ্ছে এত টাকা দিয়ে মানুষ করেটা কি? এত টাকা দিয়ে মানুষ করেটা কি? আপনার একটা বিশাল বড় একটা বাড়ি আছে, সেই বাড়িতে 10টা রুম আছে, সেই 10টা রুমের মধ্যে একটা রুম আপনার জন্য বরাদ্দ করা আছে। সেই একটা রুমের ধরেন রুমটা আপনার মনে করেন যে রুমটা আপনার 400-500 স্কয়ার ফিট, খুব বড় একটা রুম। সেই রুমের এক কর্নারে একটা বিছানা, সেই বিছানার এক কর্নারে আপনি শুয়ে আছেন, মাত্র 3.5 হাত জায়গা। এতটুকু জায়গা হলেই মানুষের এনাফ, এর বেশি জায়গা কিন্তু লাগে না। এখন আবার বইলে ফেলবেন তাহলে 3.5 হাত একটা ঘর বানায় থাকো। হ্যাঁ, 3.5 হাত থাকতে হবে আপনাকে। যেদিন ভিতর থেকে রুহুটা চলে যাবে সেদিন ঠিক 3.5 হাত, আপনাকে কেউ 1 হাত বেশি জায়গা দিবে না। সেটা আপনি যত জায়গার মালিকই হন, আপনি যদি বাংলাদেশ অর্ধেকটা বাংলাদেশের মালিকও হন, তারপর আপনাকে 1 হাত জায়গা কেউ দিবে না। হ্যাঁ, 1 হাত জায়গা আপনাকে কেউ দিবে না। আমি জান্নাত আপুকে খুব শ্রদ্ধার সাথে আমি আপনাকে একটা কথা বলতে চাই। সরি, একটা ফোন চলে আসছিল। আপনি যখন ফার্স্ট আমাকে নিয়ে কথা বললেন, আমি কিন্তু আপু আপনাকে বলেছিলাম, সবকিছু খুলে বলছি, এবং আপনি আমাকে বলছেন যে ভাই এত কিছু তো আমি জানতাম না। আমি আপনাকে এর এগেনস্টে বলেছি যে আপু আপনি কিভাবে জানবেন, কারণ আপনাকে যা বলা হয়েছে আপনি ঠিক তাই জানেন, এর বেশি কিছু আপনার জানার কথা না। ইভেন আপনি বললেন যে ভাই আমার কোনো ভাই নেই, আপনি আমার ভাই, আপনি আমার ভাইয়ের মতো। আমি ঠিক আছে মেনে নিলাম, আপনি আমার বোনের মতো। আপনি কিভাবে, আমি কিন্তু আপনাকে বলেছিলাম বোন হচ্ছে খুব ছোট্ট একটা 2টা অক্ষরের একটা শব্দ, কিন্তু এর গভীরতা কিন্তু বিশাল। আপনি যেভাবে বোন বললেন, ভাই বললেন, তো এটার যে গভীরতাটা এবং এটার যে মূল্যটা, সেই মূল্যটা আপনি রাখবেন। কিন্তু আপনি সেই জায়গায় থাকতে পারলেন না। কেন থাকতে পারলেন না সেটা আপনি জানেন। আমি আবারও বলি, আপনি সেই জায়গায় থাকতে পারলেন না কারণ হচ্ছে সানভির সাথে আপনি আমাকে কথা বলায় দিয়েছেন, এটা কিন্তু আমি স্বীকার করছি। সেটা কতক্ষণ? 1.5 থেকে 2 মিনিট, এর বেশি কিন্তু না। আমি কিন্তু আপনাকে বলেছিলাম, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে সব কিছু আমি আবার ঠিক করে দিব, আপনি চিন্তা করেন না। কোনো কিছুই তো ঠিক হয় নাই। আপনি বলেছিলেন যে, আমি আপনাকে বলেছিলাম যে আমার নামে যে এত মিথ্যা কথা বললো, আমি আমি আর কখনো লাইভে যাব না, কিছু করব না। জাস্ট তনিকে বলবেন যে আমি শোয়েবের নামে এবং তার পরিবারের নামে যে মিথ্যা কথাগুলো প্রিভিয়াস ডেতে বলে আসছি, এগুলা মিথ্যা, একটা সরি বলে ফেললি আমাকে হবে, আমি আমি মেনে যাব। আপনি কি বললেন যে হ্যাঁ ওনার সঙ্গে কথা হয়েছে, তো উনি আপু সরি বলবে, বাট উনি তো এখন লন্ডন থেকে আসছে, উনি খুব টায়ার্ড, তো সময় করে বলে দিবে। উপরে আল্লাহ আছে একজন আপু, আপনি এখন হয়তোবা না করতে পারেন, বাট উপরে আল্লাহ আছে একজন। এই কথাগুলো কিন্তু হয়েছে, আপনি কিন্তু আমাকে এই কথাগুলো বলছেন। এবং যখন আপনি পারেন নাই সবকিছু স্বাভাবিক করতে, সেই ক্ষেত্রে আমাকে সেকেন্ড টাইম আবার লাইভে আসতে বাধ্য করছেন, বাধ্য করা হয়েছে, আমি লাইভে আসতে বাধ্য হয়েছি। কারণ এই কথাগুলো এতদিন তো আমি লাইভে আইসা বলি নাই। সৎ মানুষের বিপদ বেশি আপু। সৎ মানুষের বিপদ না, আসলে সৎ মানুষ যারা আছেন তারা ইমানের পথে থাকে, এবং ইমান কতটুকু শক্ত কতটুকু নরম এটা পরীক্ষার জন্য আল্লাহ সবসময় একটা পরীক্ষার মধ্যে রাখে। আপনি সঠিক পথে থাকবেন, ইমান নিয়ে থাকবেন, সেটা জেল জুলুম, জেল ফাঁস অথবা যাই হোক, যতটুকু অভাবী হোক, আপনি যদি ইমানে পাশ করে যান, আল্লাহর দরবারে পাশ করে যাবেন। এটাই আমি জানি। আমি তো কোনো আলেম ওলামা না, আমি যতটুকু জানি, যতটুকু মা বাবার কাছ থেকে শিক্ষা পাইছি, ঠিক ততটুকুই আমি করছি। লাইভে এগুলো বলে কিছু হবে না। স্বামী হাজারা বলছেন এসব পারিবারিক ভাবে আলোচনা করে মিটিয়ে নিন। আমি পারিবারিক ভাবে আলোচনা করতে চাইছি, অনেকবার তাকে আমি কল করছি, আমি ঢাকা থেকে ঘুরে আসছি, ইভেন আমি মেসেঞ্জারে নক করছি, বাট সে কোনো রিপ্লাই আমাকে দেয় নাই, যার কারণে আমি বাধ্য হয়ে আমি এখানে আসছি। টাকার কাছে ভাই বোন
ভাবে না কিছু মানুষ। না সেটাই, আহ এটা আসলে কিছু বলার নাই। মানুষ মানে সবাইকে আসলে টাকাটাই জীবনের সবকিছু না, টাকাটা মানুষের জীবনের সবকিছু না। অনেকগুলো স্বামীর ছবির ভিড়ে সানভীর ছোটবেলার ছবি হারিয়ে ফেলছে, না এগুলো আমি আসলে বলতে চাই না। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে তোমার কাছে থেকে মেয়েটা কি শিক্ষা পাবে? খুব ভালো, বাংলাদেশের টপ 5টা ইংলিশ মিডিয়ামের মধ্যে একটাতে পড়তেছে, ভালো, সে ওখানে প্রাতিষ্ঠানিকভাবে খুব ভালো শিক্ষা পাচ্ছে। এজ এ মা হিসেবে তোমার কাছ থেকে কি শিখছে? শিক্ষাটা কি? তার একটু পড়াশোনায় যদি তার একটু কমতি হয়, সে তার রেজাল্ট যদি একটু খারাপ হয়, তাহলে তুমি তাকে জুতা পিটা করতেছো, এটা শিক্ষা না, এটা শাসন না। সন্তানকে জুতা পিটা করা এটা শাসন না। মানুষকে আহ যেহেতু তোমার লাইফ সারা বাংলাদেশের মানুষ দেখে, সারা পৃথিবীর মানুষ দেখে, তো সেই ক্ষেত্রে তো এসানভিও দেখে। তার মানে কি, একজনকে একটা কথা বললে তখন এইভাবেই রিপ্লাইটা করতে হবে, আম্মু যেহেতু করছে তাহলে আমিও করব, যে তুই একটা ফকিন্নির ঘরের, তুই একটা অমানুষের বাচ্চা, তুই একটা এর বাচ্চা ওর বাচ্চা। এই আল্লাহর দুনিয়াতে আশরাফুল মাখলুকাত মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। কোনো বাজে কথা বইলা মানুষকে গালি দেওয়ার অধিকার একটা মানুষের নাই। কোনো বাজে কথা বলার কাউকে কোনো এই ধরনের অধিকার কারো নাই। কারণ হচ্ছে, আমি যদি আপনাকে একটা গালি দেই, আরো 5জন আমাকে 5টা গালি দিবে, সারা জীবন কি গালাগালি করতে থাকবেন? সারা জীবন কি গালাগালি করতে থাকবেন? আল্লাহ রাসূলের পথেও কাটা বিছাইছে, তার মানে আল্লাহ রাসূল যায় তার পথে কাটা বিছায় নাই। ইসলাম আমাদেরকে শিক্ষা দিছে, ইসলাম আমাদেরকে একজন একজন ভক্ত, তনি ভক্ত, আমার ভক্ত না, তিনি বললেন, ও আপনি কি এখন মানে এই পুরুষের 4টা বিয়ে করা জায়েজ, হালাল, তো মেয়েদের কি নাই? তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি মাইনে নিলাম মেয়েদের হালাল বৈধ। এখন মনে করেন যে একজন মহিলার 4টা হাজবেন্ড আছে, তার গর্ভে একটা বাচ্চা আসছে, ওই বাচ্চাটা কার? ওই বাচ্চা কাকে বাবা ডাকবে? তো উনি উত্তর দিল ও 4জনকেই বাবা ডাকবে। তখন আমি ওনাকে বললাম যে বোন, আমি তোমার 2টা হাত অনুরোধ করে বলি, হ্যাঁ, তুমি আর আমারে নক করো না, তুমি তোমার ভক্ত নিয়ে, তুমি তোমার পীর নিয়া, তুমি তোমার উস্তাদ জিরে নিয়ে থাকো, আমারে আর নক করে না। কারণ এই ধরনের উদ্ভট কথা বললে আমি আমি এমনিতেই তো একটু ডিপ্রেশনে আছি, আরো ডিপ্রেশনে চলে যাব। কারণ এই ধরনের কথা আমি কখনো শুনিও নাই, আমি অভ্যস্তও না। হ্যাঁ, তো এখানে হচ্ছে অনেকজনই আমার কাছে আসে, অনেকেই আসতেছে, অনেকে আসবে, ভবিষ্যতেও আসবে, জার্নালিস্ট আসবে, অনেক ধরনের মানুষজনই আমার কাছে আসতে পারে, আসাটা স্বাভাবিক। তার মানে এই না যে আমি তার সাথে হাত মিলায়, সে আমাকে এসে ঘুম থেকে উঠায় মনে করায় দিছে ভাই আপনার একজন সন্তান আছে, তার একটু খোঁজ খবর নেন, বিষয়টা এরকম না। আমার কোনো গ্রুপিং করার দরকার নাই, আমার এই ধরনের কোনো আকাশ নিবিড়ের মতো মানুষের হেল্প নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে, অন্তত এখানে কেউ না জানুক, তুমি অন্তত খুব ভালো করে জানো আমি কোন ফ্যামিলির ছেলে, কেমন ফ্যামিলির ছেলে, আমার বংশ কেমন, এইটা তুমি খুব ভালো করে জানো, খুবই ভালো করে জানো। আমার বংশতে 300 মানুষ থাকতে পারে, 300 মানুষই যে আমাকে পছন্দ করবে, আমাকে ভালো লাগবে, বিষয়টা এরকম না। 300 মানুষই যে আমাকে পছন্দ করবে, ভালো লাগবে, বিষয়টা এরকম না যে 1-2 জন আমাকে অপছন্দ করতে পারে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে এই চলে আসবে যে আমার সাথে কেউ নাই, আমার সাথে। আর এমনিতেও নর্মালি আপনার সাথে যদি আল্লাহ থাকে, তাহলে পৃথিবীর আর এর চেয়েও তো ক্ষমতাশালী আর কেউ নাই। উনি থাকলেই চলবে, আর দয়া করে বলে অনেক মিথ্যা বলে আমার নামে, আমার পরিবারের নামে অনেক মিথ্যা বলে, তুমি তো ভাইরাল হইছো, অনলাইনে বিজনেস করতেছো, করে যাও, আমি তো কখনো এগুলা নিয়ে প্রতিবাদ করতে আসি নাই। যেভাবে ছিল, যেরকম ছিল, এতে তো আমার কোনো প্রবলেম ছিল না। আমার তো প্রবলেমটা হচ্ছে তখনই, যখন সানভির সাথে
আমার যোগাযোগটা বন্ধ করে দিছে, তখনই আমার প্রবলেমটা হয়েছে। কিন্তু কে লিখছে শোয়েব, হয়ে গেল কমেন্টটা। আর শোয়েব তুমি আমার কমেন্ট করো না, এটা কে লিখছে? একটু আসলে অনেক কমেন্ট আসতেছে, যার কারণে আমি তো আসলে ওরকম ভাবে মানে অভ্যস্ত না। হ্যাঁ, এই কারণে আমার আবার এত পেইড লোকজনও নাই যারা এই কমেন্ট করবে, ভালো কমেন্ট বাজে কমেন্ট এইভাবে, এই ধরনের লোকজনও নাই, যার কারণে আসলে অনেকের কমেন্ট ইয়া হয়ে যায়, পড়তে পারি না। আপনার নামে যে ব্যাটারে অপবাদ দিয়েছে কই চলে গেল ভাই, আপনি নাকি ওর থেকে টাকা নেন লক্ষ লক্ষ টাকা। আচ্ছা, আজ পর্যন্ত শুনছেন যে কোনো সেপারেশন হয়ে গেছে, কোনো হাজবেন্ড, কোনো পুরুষ লোক, কোনো মহিলা তার এক্স এক্স ওয়াইফকে টাকা দিছে, অথবা কোনো এক্স ওয়াইফ তার এক্স হাজবেন্ডকে টাকা দিছে, সে খুব প্রাউডলি বলে ইউ আর মাই এক্স, আর তুমিও আমার এক্স ওয়াই জেড, এইভাবে তো হয়ে যাও নাই, তাই না? তো এখন কথা হয়েছে যে এই ধরনের এ ধরনের উদ্ভট কথা বলো না, কারণ হচ্ছে তুমি এমনিতেই অনেক বাজে মানুষের সাথে বাজে ব্যবহার করে মানুষকে বিরক্ত করে ফেলছো। মানুষ এমনিতেই মানে অনেক কথা বলে। আমার তো এগুলো প্রবলেম নেই, তোমাকে যা খুশি তা বলুক, কারণ আমার মেয়েটা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমার প্রবলেম, কারণ আমার মেয়ে এগুলা শিখতেছে, এটা হচ্ছে আমার প্রবলেম, এটা হচ্ছে আমার প্রবলেম। আকাশ ভাইয়ের প্রতি যে অবিচার গেমগুলো দিচ্ছে, এগুলো কি ঠিক ভাই? এখন আসলে ঠিক ঠিক এটার হচ্ছে যেহেতু এটা এখন তনি মামলা করছে, মামলা কোর্টে গেছে, এখন হচ্ছে বিচারটা আইনের হাতে আছে, এবং আইন অবশ্যই এটা সঠিক বিচার করবে। আইন কারো কাছে মানে বিক্রি হয়ে যায় না, আমাদের বাংলাদেশের আইন, তারা অবশ্যই সঠিক বিচার করবে এবং সুস্থ বিচার করবে। এটা যার পক্ষেই হোক, সেটা আপনারা খুব সময় হলেই হয়তোবা দেখতে পারবেন, সময় হলেই আপনারা একটু দেখতে পারবেন। যাদের রুচি খারাপ একটু লাইক, সবাই দেখতেছে রুচি লাইক। আমি ভাই ভাইরাল হতে আসি না, আর আমি আমি আপনাকে তো দাওয়াত দিয়ে আনি নাই, আপনি কেন আসছেন এখানে? আপনার যারে ভাল লাগে ওখানে চলে যান, আমার এখানে আসছেন কেন শুধু শুধু কষ্ট করে? হ্যাঁ, সত্যের জয় হবে ইনশাল্লাহ। সুলতানা এসজি, ইনশাল্লাহ সত্যের জয় হবে, এটা আমিও জানি। আর এবার ফেসবুকে আপনার মেয়েকে দিবে না, ফেসবুক আমার মেয়েকে দিবে আমি সেই কথা বলি নাই, কারণ হচ্ছে ফেসবুক তো আর আমার মেয়েকে দেওয়ার কিছু না ভাই। উকিল বিক্রি হয়, হ্যাঁ উকিল যেহেতু এটা ওদের প্রফেশন, সেই ক্ষেত্রে তাদের তো এটা নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো এভাবেই তো তাদের চলতে হবে, এটা খুব স্বাভাবিক। ভাই তুমি আপু আপনার বিয়ে কাহিনী একটু বলেন না। এখানে আসলে মানে এই ধরনের একটা বাজে অভিজ্ঞতা, বাজে একটা স্মৃতি আমি মনে করতে চাচ্ছি না, আমাকে এগুলা মনে করায় দিয়ে না। কলে নেন ভাই। না আমি এখন আরো অনেকেই আমাকে মানে এর মধ্যে রিকোয়েস্ট করছিল কলে আসার জন্য, তো এখন সবাইরে তো আসলে কলে নিয়ে কথা বলার সম্ভব না। তামান্না আহমেদ কে, আপনার পেশা কি ভাই? আমি একটা ডেভেলপার কোম্পানিতে আছি, প্রজেক্ট ইনচার্জ হিসেবে, এবং আমাদের এটা হচ্ছে কিশোরগঞ্জে অবস্থিত, আমি এখানেই চাকরি করি, এবং এটা হচ্ছে আমার ফ্যামিলি বিজনেসও বলতে পারেন, আমার চাচার বিজনেস। দেখেন না তুমি পালিত কুত্তারা এসে ঘেউ ঘেউ করতেছে। আসলে কুকুরের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা, তারা করবে,
তবে মানে মানুষ যত ইয়াই হোক, পশুর সাথে আসলে তুলনা করেন না। পশু হচ্ছে, কুকুর এমন একটা প্রাণী, এরা কিন্তু খুব প্রভু ভক্ত। হ্যাঁ, এরা খুব প্রভু ভক্ত, এরা কখনো কারোর সাথে বেমানি করে না। সানভি পাত্তা দিচ্ছে না, তাও সানভি পাত্তা দিচ্ছে না, এটা আসলে একটা বাচ্চাকে যখন আপনি ভয় দেখাবেন, দিনের পর দিন যখন ভয় দেখাবেন এবং তাকে বিভিন্নভাবে মোটিভেটেড করার চেষ্টা করবেন, সে এমনিতেই নর্মালি আপনার এই ধরনের চতুর্দিকের মানুষের কথা শুনে সে এমনিতেই ট্রমাটাইজড হয়ে যাবে, এবং আমার মেয়েটা হয়ে গেছেও আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে তাকে যা বলা হবে সেটা বলবে। আর এই জন্যই আমি কিন্তু বলছিলাম যে ঠিক আছে, 7 দিনের জন্য মেয়েটাকে আমার কাছে দেওয়া হোক। এখন 7 দিন দিবে দূরের কথা, পুলিশ প্লাজার বাইরে আমার মেয়েটার সাথে আমাকে দেখা করতেই দেয় না, কারণ আমি জানি 1 ঘন্টার জন্য যদি সানভির সাথে আমি বসে এক জায়গায় পার্সোনালি কথা বলতে পারি, আমার সানভি আমাকে সব বলে দিবে যে এতদিন বাবা কি হয়েছে, কি কারণে আমি তোমার সঙ্গে এইভাবে কথা বলছি, এবং কিভাবে বলাইছে সব কিছু বলে দিবে আমার মেয়ে। এটা হচ্ছে আমি চ্যালেঞ্জ করতে পারি, এটা আমি চ্যালেঞ্জ করতে পারি। কই, এই চ্যালেঞ্জ তো কেউ নেয় না, এই চ্যালেঞ্জ তো সে নিচ্ছে না। রাবেয়া বসরি লিখছে হচ্ছে, ভাইয়া হিয়াকে এত ভালোবাসতেন বোনের মতো, সেই হিয়া একটি কথা বললো না আপনার পক্ষে। না, হিয়া আমার ছোট বোনের মতো, আমি তাকে বোনের মতোই দেখতাম, তাকে বোনের মতোই ভালোবাসতাম, কথা সত্য। কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, তনিও কিন্তু তার বোন, তনিও তার বোন। হ্যাঁ, তনিও তার বোন, এটা আপনার, এটা আপনাকে মনে রাখতে হবে। এই আইনি সুযোগ মানুষটাকে পছন্দ না হতে পারে, এড়িয়ে চলুন, কিন্তু বাজে কমেন্ট করে নেই, বাজে কমেন্টের জন্য পরকালে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। না, মানুষ মানে ভুল করে শয়তানের প্ররোচনায় পড়ে অনেক কথাই অনেকজনকে বলতে পারে। তবে যারা এই ধরনের কথা বলতেছেন, আমি আল্লাহর কাছেও দোয়া করব, আমি অভিশাপ দিচ্ছি না, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করে। কারণ হচ্ছে জীবনটা হচ্ছে প্রতিধ্বনির মতো। আপনি একজনকে একটা কথা বলবেন, একজনকে একটা আঘাত দিবেন, মৃত্যুর আগ পর্যন্ত হলেও আপনি এই আঘাতটুকু আপনি রিটার্ন পাবেন। এটা পাইতেই হবে, এটা আপনাকে দিবে, আমি দিব না। আপনার থেকে দুর্বল যে আছে সে দিবে, হয়তোবা দিতে পারবে না, বাট কোনো না কোনো ভাবে এটা আপনার কাছে চলে আসবে, আপনি এটা পেয়ে যাবেন। এটাই হচ্ছে সিস্টেম। এই সিস্টেম থেকে এটা আপনি, আপনার আমার কারোরই বেরিয়ে যাওয়ার কোনো মানে ক্ষমতা নাই। স্বর্ণা আজহার লিখছেন হচ্ছে ইউএসএ, দোয়া রইল আপনার মেয়েকে সাথে সবকিছু তৌফিক দান করুক, আমিন। দুনিয়া সঙ্গের হেদায়েত দান করুক আল্লাহ, আমিন। তনিকে দেখে জেলাস হচ্ছে। পৃথিবীতে অনেক মানুষ আছে, হ্যাঁ, আমি আগেও বলছি এবং আবারও বলতেছি, এটা শুধু আপনাদেরকে না, যে বলতেছে এত কথা আমাকে নিয়ে সে নিজেই জানে, সে নিজেই জানে যে আমার যদি এই ধরনের ইন্টেনশন থাকতো, আমার যদি এই ধরনের ইন্টেনশন থাকতো, তাহলে তো ধরেন আমি যদি তার সব সবকিছুতে যদি আমি এগ্রি থাকতাম, তাহলে তো আর কোনো প্রবলেম হইতো না, হয়তো কোনো প্রবলেম হইতো না। তো আমি যখন তার কোনো কিছু মেনে নেই নাই, তখনই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। দেন সেপারেশনের দিকে যাওয়া লাগছে। মাইনে নিলে তো আর সেপারেশনের দিকে যাওয়া লাগতো না। আপনি গান কেন গান, হুজুর মুফতি? আচ্ছা, আমি মিউজিক দিয়ে গান করি না, আমি উইদাউট মিউজিকে গান গাই। আর হচ্ছে আমি কোনো মানে মাওলানাও না, আমি কোনো মুফতিও না। হ্যাঁ, আমি গান ভালোবাসি, গান হচ্ছে আমার পছন্দের, আমি গানের জন্য আমি কাউকে উদ্ধৃতও করি না, আমি কোনো উস্তাদও না, আমি কাউকে গান শিখাইও না। হ্যাঁ, আমার গান আমি গাই, আমার ভাল লাগে, এবং আমার কিছু আমার কিছু শ্রোতা আছে যারা আমার আমার গান পছন্দ করে, তাদের জন্য আমি গান গাই। আমার গান আপনার ভালো না লাগলে আপনি শুনেন না, আপনার শোনার দরকার নাই। সানভিকে লন্ডন যাবে এখন প্রশ্নই আসে না। আমি গান গাওয়ার সময় মনে থাকে না এত নীতি কথা। আপনার গান ভাল লাগে না, আপনি গান শুনেন না, আমি তো আপনার এত কিছু ইয়ে করতে
মানে কি করব, বাবার সাথে মেয়ে যেখানে খুশি দেখা করবে। উনি লাইভে বললো বাবার সাথে মেয়ে রাস্তায় দেখা করবে না, এটা কেমন কথা ভাই বুঝলাম। এটা আসলে আমারও বুঝে আসে না। একজন মায়ের সাথে একজন বাবার সাথে সন্তান দেখা করবে, এর জন্য স্পেসিফিক কোনো জায়গা হইতে পারে না। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আপনি আপনার সন্তানের সঙ্গে দেখা করার রাইট আপনার আছে, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। কিউট বেবি টু লিখছে লাইভ ভালো না লাগলে চলে যান, কেউ বাজে কমেন্ট করবেন না। ধন্যবাদ আপু। এই কথাটা আমারে ভালো লাগতে হবে এমন কোনো কথা নাই। আমি কাউকে ইনভাইট করি নাই, আমি কাউকে ভাড়া করি নাই যে আমাকে একটু ভালো লাগাও। যারা আমাকে পছন্দ করেন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, যারা আমাকে পছন্দ করেন, সেটা হচ্ছে এমনিতেই করেন, এইভাবেই করেন। আমি তো কাউকে যা বলি নাই, কারণ হচ্ছে যে যেরকম সে ওরকমটাকেই পছন্দ করবে, যে যেমন সে ওরকমটাকেই পছন্দ করবে। কানাডা থেকে শীতের দেশ, কানাডা থেকে টনির স্ট্যাটাস এখন অনেক হাই, তাই টনি তার দিকে ফিরেও তাকাতে চাই না। আমিও বলি না, আমি তো তাকাইতে চাই না। বাচ্চার যেখানে সুবিধা সেখানে যাবেন না কেন? বাচ্চার যেখানে সুবিধা সেখানে যাব না কেন? বাচ্চার আমার বাবার সাথে দেখা করতে সুবিধা অসুবিধার কোনো প্রশ্ন আসে না। এত বছর যখন আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, এত বছর যখন তার সাথে আমার তার বাসার নিচে আমি গিয়ে অপেক্ষা করছি, এত বছর যদি সে আমার সঙ্গে দেখা করতে পারে, রাত 3টার সময়ও সানভি আমার কাছে আসছে দেখা করতে, রাত 12টার সময়ও সানভি আমার কাছে আসছে, ভোর 4টার সময়ও আসছে, ভোর 6টার সময়ও আসছে আমার সঙ্গে দেখা করতে। তো এই সময়টা যদি সানভির প্রবলেম না হয়, যদি তার কোনো প্রবলেম না থাকে, আমারও যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে এখন কেন? আর এখন যখন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, ঠিক তখনই একটা নির্দিষ্ট জায়গা চলে আসছে। আমি যদি এর আগেও হয়তো, যে এর আগেও আমি হয়তো বা কয়েকবার আমি তার সঙ্গে পুলিশ প্লাজায় অথবা অন্য কোনো প্লাজাতে দেখা করতে গেছি, এখন কেন যাব না সেটা আমি মেনে নিতাম, ঠিক আছে এর আগেও তো আমি গেছি, আচ্ছা এখনো যাই। বিষয়টা এরকম না। হ্যাঁ, কারণ হচ্ছে আমার আরেকটা জিনিস বলি, আমার মা গেছিল পুলিশ প্লাজাতে সানভির সঙ্গে দেখা করতে, এর মধ্যে একটা ছবি হয়তো প্রকাশ হয়েছে, আপনারা দেখছেন। আমার মা যখন সানভির সঙ্গে দেখা করতে গেছে, দুইটা ছেলে সানভিকে সবসময় চোখে চোখে রাখছে। তো যখন যখন আমি আপনাকে এক জায়গায় পাঠাইলাম, ধরেন আপনি আমার কাছে আছেন, আমি আপনাকে পাঠাইলাম আরো দুইটা লোক দিয়ে যে তুমি যাও তোমার এই অমুকের সাথে দেখা করে আসো, এবং ওদেরকে বলে দিলাম ও কি বলে, এর বাইরে যদি কথা বলে সেগুলা কিন্তু আমাকে জানাবি, ওর দাদি তো চলে যাবে অথবা উনি তো চলে যাবে, তারপরে হিসাবটা আমার কাছে আছে। তো তখন কোনো মানুষই, সে যত বড় মানুষই হোক আর বাচ্চাই হোক, কথা বলতে চাইবে না। এগুলো খুব নর্মাল জিনিস, এগুলো আপনারা বুঝেন না কেন? হ্যাঁ, এগুলা খুব খুব নর্মাল জিনিস, এগুলা খুব নর্মাল জিনিস। আপনি লাইভে বলে কি হচ্ছে, আমরা আপনার কথা শুনে কি করব? আপনারা আমার কথা শুনে কিছু করতে হবে না। আপনারা যেমন তার কথা জেনে হয়তো বা কিছু করতেছেন, কি করছেন না আমি জানি না, তবে আপনারা তার কথা শুনে যেগুলা করতেছেন, হ্যাঁ, তার কথা শুনে যেগুলো করতেছেন, এগুলা হচ্ছে আমারটা শোনার দরকার নাই, আমারটা শুনে কিছু করারও দরকার নাই। জাস্ট শুধু জেনে রাখবেন, সত্য মিথ্যাটা জেনে রাখবেন, সময় হলে তো আসলে সবকিছু আরো ভালোভাবে জানতে পারবেন। হ্যাঁ, খুব ভালোভাবে জানতে পারবেন। বাবাকে নিয়ে যে বললাম তুলতে চাই না এ বিষয়ে। না, আমি আসলে এখানে আমার জাত সম্পর্কে বোঝাতে চাই না, কারণ আমি কি আছি সেটা আসলে ঢোল মারার কিছু নাই। একটা প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি। আমি এত কলসি বাজাইতে চাই না। আল্লাহর রহমতে আমার যতটুকু আছে, হ্যাঁ,
যতটুকু আছে ঠিক আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, এবং আল্লাহ, আমি হয়তো বা ওইভাবে চলতে পারি না, বাট আমার বাকি যারা আছে তারা খুব ভালোভাবে চলতে পারে। শরীফ সরকার, এমরুল ইসলাম, কে রে? এটা টাকা পয়সার ব্যাপার, প্রতারণার শিকার হয়েছি, আমার এতগুলা টাকা। সময় আছে, ভাইরাল হতে চাইলে অনেক আগেই সানভির সাথে ভিডিও করে ভাইরাল হতে পারতো। হ্যাঁ সেটাই। আমি কিন্তু, সানভি কিন্তু আমার সঙ্গে অনেকবার আসছে, ইভেন কিশোরগঞ্জে যখন আসছে, বিভিন্ন অকেশনে তো আসছে, আমি সানভিকে আমার আম্মার সাথে, আমার ছোট বোনের সাথে মার্কেটে পাঠাইছি। যখন সে ঈদের কেনাকাটার জন্য গেছে, মার্কেটে পাঠাইছি, আমি যাই নাই, কারণ তারা তো বোরকা পরে, হিজাব পরে, মুখ ঢেকে গেছে, সানভিও গেছে, অনেকে চিনে ফেলছে, যেহেতু মানে আমি চাই নাই কোনোভাবে যে সানভির বাবা হিসেবে আমি এখানে আইসা আমাকে কেউ ভাইরাল করুক, কেউ কথা বলুক, কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে আজে বাজে কথা বলুক। এর মধ্যে দেখেন ঘটনাটা কেন আমি চাই নাই। এর মধ্যে একজন, আমি দেখলাম একটা লোক একটা ভিডিও তৈরি করছে, আমি ওনার কথা শুই না, আমি নিজে কনফিউজড যে আসলে আমি কি মানে কোনো কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, আমি এই লোককে আমি এই ধরনের কথা, এই ধরনের ইন্টারভিউ কখন দিলাম। তিনি বলতেছে যে আমার বিশাল এক মাছের ক্ষেত, আমার অনেক ধানি জমি, আমি জমি চাষ করতেছি, আমার এই সেই। হ্যাঁ, আসলে আমার কোনো মানে কৃষি কাজ নাই। আমার 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 ফ্যামিলির মধ্যে অথবা আমার গোষ্ঠীর মধ্যে কেউ এই কৃষি কাজ করে নাই, কৃষি কাজ করে না। হ্যাঁ, আগে একটা সময় যখন জমি জমা ছিল হয়তো বা মানুষ করছে অথবা এইভাবেই ছিল, কিন্তু এই ধরনের কাজ কেউ করে না। আর আমার ভাই কোনো ফিশারি টিশারি নাই। আমার বাড়ির সামনে একটা পুকুর ছিল, যেহেতু গ্রামের বাড়ি, একটা পুকুর ছিল। তো ওইখানে আমরা এই ছোটবেলা গোসল টোসল করছি, বাট উনি যেভাবে বলছে মনে হয়েছে কি যে এই মাত্র আমার এখান থেকে উঠা যায় উনি ভিডিওটা করে কথাগুলো বলে ফেলছে। এই কারণে আমি কখনো সানভিকে নিয়ে কোনো ধরনের কোনো কথা আমি বলতে চাই নাই, বলিও নাই, এবং ক্যামেরার সামনে আমি আসতেও চাই নাই। আমার যদি এগুলা হইতো তাহলে তো আমি বলতাম, এই যে দেখেন আমি সানভির বাবা, আপনাদের সামনে এসে গিয়েছি, আমাকে ভাইরাল করেন, এই কথাগুলো বলতে পারতাম, কিন্তু বলি নাই, এই কাজগুলা করি নাই। আপনি বিয়ে করেও, আচ্ছা এটা চলে গেছে, ফেসবুকে নাম দিচ্ছেন আল্লাহর অলি, মানুষকে বাজে কথা বলে এতটুকু ভয় পান না। এখানে বেলুন দুর্ঘটনায়, যে এগুলা আসলে মানে বলতে নাই, এগুলা বলবেন না আপু। হ্যাঁ, আপনারা নাকি সানভিকে তার মা সম্পর্কে বাজে কথা বলেন, মেয়েকে নাকি ধমক দেন। সানভিকে ধমক দেওয়ার প্রশ্নই আসে না, সানভিকে ধমক দেওয়ার প্রশ্নই আসে না। সানভিকে আমি দুই তিনটা কারণে ধমক দিতাম। সেটা হচ্ছে, তুমি কেন ভালোভাবে খাও না, তোমার স্বাস্থ্যের দিকে কেন তোমার খেয়াল নাই, তুমি কেন সবসময় তোমার চুল, যেহেতু তুমি ওখানে থাকো, তোমার চুলগুলা তুমি একটু গোছায় রাখবা, বড় হচ্ছ। ও যখন এখানে আসতো মাথার মধ্যে প্রচুর পরিমাণে উকুন থাকতো, এগুলা হচ্ছে শ্যাম্পু দিয়ে অথবা আম্মা অথবা আহ, আহ, আমার ওয়াইফ ওইগুলা পরিষ্কার করে তারপরে পাঠাতো। আবার যখন আসতো তখন এইভাবেই আসতো। তো আমি বলতাম যে তুমি এত কিছু করো, তোমার চুলের মধ্যে একটু যত্ন নেওয়া উচিত, হ্যাঁ তোমার শরীরের প্রতি একটু যত্ন নেওয়া উচিত, তুমি তোমার খাওয়া দাওয়া ঠিকভাবে করা উচিত। তো সে এগুলা মানে ভালোভাবে করতো না, নিজের কেয়ারটা ভালোভাবে করতে পারতো না, এই জন্য একটু বোঝাইতাম, কখনো কখনো ধমক দিয়ে বলতাম যে বাবা এগুলা কিন্তু করতে হয় না। এইটা হচ্ছে যে পৃথিবীতে মনে হয় কি জানেন, যে একমাত্র আমি আমার সন্তানের ধমক দিই, আর কেউ কারো ধমক দেয় না। আর কেউ কাউকে ধমক দেওয়ার কোনো মানে সন্তানকে শাসন করার রাইট কারো নাই। এই বিষয়টা এরকম হয়ে যায়। ধমক না মারতেও পারেন বাবা হিসেবে সন্তানকে। ইনশাল্লাহ জুবাইর বাপি, ইনশাল্লাহ সানভি ফেরত আসবে, ইনশাল্লাহ সানভি ফেরত আসবে, এটা আমিও আহ, বিশ্বাস করি। এটা আমাকে বিশ্বাস করতে হবে, এবং সেই বিশ্বাসের জায়গা থেকেই আমি এই যুদ্ধটা করে যাচ্ছি, এবং এটা করব ইনশাল্লাহ।
মিতানুর খান ওর মাথা ভরাও কোন লাইভে আইসা চুলকাতে থাকে সারাক্ষণ। না না, এগুলো আসলে কি জানেন, মানে সন্তানকে আপনি বিলাসিতা দিলেই, আপনি খুব দামি গাড়িতে চড়াইলেন, দামি পোশাক পরাইলেন, দামি জায়গায় রাখলেন, দামি কিছু করাইলেন, এতে কিন্তু সন্তান মানুষ হয়ে যায় না। সন্তান একটা মানুষকে সুশিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু হচ্ছে মানে প্রয়োজন। আর একটা মানুষের জীবনে কি শিক্ষাই সবকিছু? আপনি খুব শিক্ষিত, আপনি খুবই শিক্ষিত, আপনি খুব এডুকেটেড একটা পার্সন, বাট আপনার মধ্যে হিউম্যানিটি নাই, আপনার মধ্যে কোনো ম্যানার নাই, আপনি কাউকে ইজ্জত দিয়ে কথা বলতে পারেন না। আপনার মনের মধ্যে, আপনার শুধু মনে না, আপনার সারা শরীরের মধ্যে অহংকারের বিচরণ। এই শিক্ষার তো কোনো দাম নাই। আপনাকে সবার আগে নিশ্চিত করতে হবে সুশিক্ষা। সুশিক্ষা প্রয়োজন। সুশিক্ষা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি কোনো কিছুই করতে পারবেন না। এই শিক্ষার দাম নাই, এই শিক্ষার দাম নাই। তো সানদীপ ওর এক্সাম চলতেছে, আর ওই ফেসবুকের মধ্যেই জানতে পারলাম লাইভের মধ্যে ও আপনাদের কাছে দোয়া চাইছে। আমিও আমার মেয়ের পরীক্ষার জন্য আপনাদের কাছে দোয়া চাই। বাবা কখনো সন্তানকে মন থেকে ধমক দেয় না, রাজকন্যা বলে কথা। হ্যাঁ, আমার মেয়ে আমার কাছে রাজকন্যা। আমি এখন এই মুহূর্তে যদি আমার মোবাইলের স্ক্রিনটা দেখাইতে পারতাম, তাহলে এখানে সানভীর একটা ছবি দেওয়া আছে এবং সেখানে লেখা আছে আমার রাজকন্যা। এটা লেখা আছে, এটা অনেক আগে থেকেই লেখা আছে এবং এটা সানভি দেখছেও। আসলে প্রত্যেকটা বাবার কাছেই, সেটা যে সোসাইটিরই হোক, যে দিনমজুর দিন এনে দিন খায়, তার কাছেও তার সন্তান রাজকন্যা রাজার মতোই থাকে, এবং তার কাছে, সেই সন্তানের কাছে তার বাবাই থাকে সবচেয়ে বড় হিরো। কোনো বাবাকে, কোনো মাকে অসম্মান করে কোনো সন্তান কথা বলে না। সানভি বেটার লাইফ রেখে স্বপ্নের কাছে কেন যাবে? এখন কই আছে, কার কাছে আছে, কিভাবে আছে বলেন? কোথায় আছে? এটা কি লাইফ? একটা মেয়ে, একটা সন্তান, একটা শিশু কি পরিমাণ মেন্টালি প্রেসারে পড়তে পারে আপনাদের ধারণা আছে? যে নিজের বাবা জীবিত থাকতে আরেকজন বাবাকে আহ আরেকজনকে বাবা ডাকার জন্য, এটা কি মানে আপনি বুঝতে পারেন? কিশোরগঞ্জ নাকি শোরুম দেওয়ার জন্য আপনি বলতেন ভাইয়া? এটার একটা কথা আছে, এটা হচ্ছে যে আমাকে একজনকে জিজ্ঞেস করছে যে ভাইয়া, আমি কিন্তু সত্য কথা বলি, হ্যাঁ, এবং কে জিজ্ঞেস করছে এটাও আমি মানে উনিও কিন্তু বলাই দিতে পারবে। ওনার ওয়াইফ, হচ্ছে আহ, ওর খুব ভক্ত। সেটা অনেক আগের কথা। তা এসে বলছে যে ভাইয়া, সানভি তো আপনার এখানে খুব আসা যাওয়া, তো উনি তো অনেক জায়গায় শোরুম দিছে, আপনি কি জিজ্ঞেস করবেন কিশোরগঞ্জে কোনো শোরুম দিবে কিনা। তখন আমি, যখন কথা হয়েছে, তখন আমি জিজ্ঞেস করছি যে তুমি কি কিশোরগঞ্জে কি কোনো শোরুম দিবা? সে বলছে না, আমার কিশোরগঞ্জে কোনো শোরুম দেওয়ার ইচ্ছা নাই। তখন আমি ওনাকে আবার জানাই দিছি যে না, ওর সাথে কথা হয়েছে, কারণ ওই আপুটা, মানে ওই আপু বলতে পারি, ভাবিও বলতে পারি, উনি অনেকবার তার মেসেজ অথবা কমেন্ট করছে যে আপনি কিশোর, উনি রিপ্লাই পায় নাই। যখন জানতে পারছে, উনি একজন রড সিমেন্টের ব্যবসায়ী, তো যখন জানতে পারছে যে সানভি আমার মেয়ে, তখন উনি আমাকে দিয়ে জিজ্ঞেস করাইছে। এটাই, এতটুকুই। আর কিশোরগঞ্জে আল্লাহ রহমতে আমার নিজেরই মানে দোকান আছে, ভাড়া দেওয়া আছে। এগুলা আমার এই আরেকজনের শোরুম, কোন জায়গা থেকে কাপড় আনতে হয়, কি করতে হয় না করতে হয়, সবকিছু আমি জানি। সব আমি জানি, খুব ভালো জানি। আমি কিশোরগঞ্জে থাকি তার মানে এই না, আমি তো 17 বছর ঢাকায় থেকে আসছি। আমি খুব ভালোভাবে জানি কি ঢাকা শহরে কোন জায়গায় তাই কি পাওয়া যায়, কোন জায়গায় কি পাওয়া যায়, এটা আমি খুব ভালো করে জানি। কাজেই আমার আরেকজনকে বলার দরকার নাই যে আপনি এখানে শোরুম দিবেন কিনা। ভাই, একটা সত্যি কথা বলবেন, এগুলা শিখতে আপনার কয়দিন সময় লাগছে? কোনগুলা শিখতে আমার কয়দিন সময় লাগছে একটু মানে ক্লিয়ার করে বলেন, যে কোনগুলা শিখতে আপনার কয়দিন সময় লাগছে? এমডি রফিকুল ইসলাম, তোরে সহ সুয়েবকে আই লাভ ইউ। ধন্যবাদ, আই লাভ ইউ টু।
মাহাদি হাসান তুষার, এই যে এমডি মাহাদি হাসান তুষার, সে হচ্ছে আমার বন্ধু, আমার পার্টনার। ইসলামপুর এখন আর যাই না। ইসলামপুর আমরা দুই বন্ধু একসাথে অনেকবার গিয়েছি। অনেক ওখানে অনেক কাপড় ব্যবসায়ীরা ছিল যারা আমাদের সাথে খুব ভালো রিলেশন ছিল। হ্যাঁ, এসআই বাবু, যারা সৎ মায়ের কথা বলছেন তাদের বলছি, সৎ বাবার কাছে, সৎ বাবা বলতে পৃথিবীতে কিছু নাই। সৎ বাবা বলতে পৃথিবীতে কিছু নাই। আর বাবা হচ্ছে পরিবারের কর্তা। আর একটা কথা আছে, যে সংসারে মেয়ের গলা উঁচু সেই সংসারে অশান্তি অনিবার্য, একটা কথা আছে। তো ইসলামপুর এখন যাই না আসলে বন্ধু, ইসলামপুর এখন আর যাওয়া হয় না, কারণ হচ্ছে এখন আর এই বিজনেসটা করি না এবং এই বিজনেস করার ইচ্ছাও নাই। এই কারণে হয়তোবা তুইও এগুলা ছেড়ে দিছিস। কিন্তু আমি, তুষার, এই আজকে এতগুলা মানুষের সামনে আমি কৃতজ্ঞ তোর প্রতি, যে আমার কারণে যে ক্ষতিটা তোর হয়েছে, যে আর্থিকভাবে যে লসটা হয়েছে, আমার শেষ শেষ পর্যায়টা তুই মানে খুব ভালোভাবে দেখছিলি, খুব ভালোভাবে তুই আমার সাথে ছিলি এবং আমাকে তখন মেন্টালি অনেক সাপোর্ট দিছিস। এবং আমি কতটুকু কি রেখে আসছি। হ্যাঁ, এনিস, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম চাচি। সব দোষ উত্তরাই কমার্স ক্লাবের। না, উত্তরাই কমার্স ক্লাবের সব দোষ না, ওইগুলো আসলে এখন আর মানে মনে করতে চাই না। ভাইয়া, উইথ ইউ অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তনির জামাই, না না, এই দোয়াটা করে না, অন্তত এখানে স্টপ থাকুক, অন্তত এই জায়গাটাতে স্টপ থাকুক। আর মানে এর বেশি কিছু আসলে মানে কি বলবো। বেলা শেষে আপনার কি আর কোনো কাজ নেই? না, এই মুহূর্তে আমার কোনো কাজ নেই, এখানে বসে আড্ডা দিচ্ছি। আপনারা যেমন, আপনার যদি কাজ থাকে আপনি চলে যান, আপনাকে আমি বলি নাই যে এখানে থাকেন। ভাই আপনি, ভাইয়া সবাই বলে আপনি এখনো তনিকে লাভ করেন, রাবেয়া বসরি। না, এই ধরনের আসলে মানে এই লজ্জাজনক কথা, এবং এর থেকে ধরেন কি বলবো, এই ধরনের জঘন্য কথা, জঘন্য ব্লেম আমাকে দিয়েন না। এর থেকে অন্য কোনো কথা বলে এই আমাকে অন্য কিছু বলেন, আমার হয়তোবা ভাল লাগবে। হ্যাঁ, কিন্তু এই ধরনের কথা বললেন না, কারণ এটা আসলে মানে কি বলবো, আমি অপ্রস্তুত হয়ে যাই এই ধরনের প্রশ্ন শুনলে আমি অপ্রস্তুত হয়ে যাই, কারণ আমি এত গালাগালি পারি না। গালাগালি পারি বন্ধু বান্ধবের ক্ষেত্রে একসাথে, যারা খুব ছোটবেলার বন্ধু, এছাড়া বাইরের কাউরে আমি কখনো গালি দেই নাই, গালাগালি করিও না। ভাই, আপনার নামে এখনো মানহানি করতেছে, আপনি পদক্ষেপ নেন। আমার আসলে মানে আমি এর আগেও কখনো চাইতাম না যে সানভিকে আনার জন্য আমি আদালতের দ্বারগোড়ায় যাব, এটা চাইতাম না, কারণ সানভি আদালতে যাবে, পুলিশের কাছে যাবে। হ্যাঁ, মেয়েটা আসলে এভাবে একটা মেন্টালি প্রেসারের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, উকিল একটা কথা বলবে, আরেকজন উকিল একটা কথা বলবে, পুলিশ কথা বলবে। এটা তো আসলে তার জন্য খুব মেন্টালি প্রেসারের একটা জায়গা হয়ে যাবে, সে আসলে এটা কিভাবে নেবে। কিন্তু আমি আসলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি এই পর্যন্ত আসতে হয়েছে, এটার জন্য আসলে ও তনিই দায়ী। কারণ আমি যেভাবে ছিলাম এত বছর, এতগুলা দিন, আমি তো ভালো ছিলাম। আর হচ্ছে যে এই তুমি আমাকে জবাবদিহিতা করার তো দরকার নাই। তুমি যারে খুশি তারে বিয়ে করো, 1000টা বিয়ে করো, আমার প্রবলেম নাই। কিন্তু কথা হয়েছে যে আমার মেয়েটা যতদিন পর্যন্ত তোমার কাছে আছে, ততক্ষণ পর্যন্ত আমাকে জানতে হবে যে এই মানুষটাকে হোমিওপ্যাথি চিকিৎসা। আপনি বলে লাইভে বলেছিলেন আপনি সব ভুলে যাবেন যদি, আরে কমেন্টটা কুল চলে গেল।
সেদিন লাইভে সানভি চোখে, হ্যাঁ সেটা আমিও দেখছিলাম এবং একটা পোস্ট করছিলাম যখন জিজ্ঞেস করছিল যে আমি নাকি তোমাকে আটকায় রাখছি। কারণ পৃথিবীতে বাবা এবং মা এই দুইজন মানুষ আছে যারা সন্তানের চোখের ভাষা বুঝতে পারে। চোখের ভাষা বুঝতে পারে। একজন মা যখন একটা শিশু আপনার কথা বলতে পারে না, তখন মা তার মুখটা দেখলেই বুঝতে পারে যে আমার আমার সন্তানটা ক্ষুধার্ত। একজন বাবা তার সন্তানের দিকে তাকালেই বুঝতে পারে যে আমার সন্তানটা কোনো একটা প্রবলেমে আছে। দেখেন আমার অন্তত ফ্যামিলির এই ধরনের অবস্থানে আমি চলে যাই নাই যে আমার ফেসবুকে এগুলা কি বলে ইনকাম করা, হ্যাঁ এটা কেমনি ইনকাম করতে হয় এগুলা জানিও না, কারণ এগুলা ঘাটাঘাটি করি নাই। আর ইনকাম করে যে আমার খাইতে হবে আল্লাহর রহমতে এইটুকু অভাবে আমি পড়ে যাই নাই। হ্যাঁ এইটুকু অভাবে আমি নাই। আল্লাহর হাতে ছেড়ে দেন। সানভি যেহেতু মায়ের পক্ষে কথা বলে আপনি হেরে যাবেন, আপনার জন্য শুভকামনা রইল। এটা আসলে সময়টা সময়ে দেখা যাবে। আপনাকে বলে মানহানি মামলা দিবে, আপনি কি পদক্ষেপ নেবেন না, সেটা সময়টা সময়ে অবশ্যই মানে দেখা যাবে। আমি এইগুলা আসলে মানে ভয় পাই না। হুম, পুরুষ মানুষ এই এত কিছু ভয় পাইলে চলে না। আর আমি কোনো স্মাগলার না, আমি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত না, আমি এই ধরনের কোনো কাজের সাথে জড়িত না যে আমাকে ভয় পাইতে হবে। আমি এই ধরনের ইয়াতে আমি আসলে মানে ভীত না। হ্যাঁ এই ধরনের ইয়াতে আমি ভীত না। স্পষ্টবাদী অনেক অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে টাকার বিনিময়ে কমেন্ট করতেছে তাদেরকে ব্লক করে দেয়। না আমি ব্লক করে দিলে কমেন্ট করবে কেমনে আর টাকা পাইবো কেমনে? যাই হোক একটা উসিলায় তো আমার মানে ওই ইয়ে করতেছে, টাকা তো ভাইয়া লাইভ করতে কেমন লাগতেছে। না অনেকের সাথেই কথা বলতেছি, অনেকের মানে কথা কমেন্ট পড়তে পারতেছি না, তো যার কারণে আসলে হয়তোবা এই পাবে কেমনে কালো টাকা দিয়ে সবাইকে ভাই হারিয়ে যাবে। না সবাই কিন্তু টাকার কাছে বিক্রি হয় না, সবার কাছে টাকার কিন্তু মানে সবকিছু না, সবার কাছে টাকা সবকিছু না। আর তুমি করে প্রতিদিন লাইভে আসবেন আপনি? প্রতিদিন লাইভে আসলে আসলে মানে সময় সুযোগ হয় না। বাসায় বাচ্চাদেরকেও সময় দিতে হয়, আবার মানে ফ্যামিলি একটু টাইম দিতে হয়, সবকিছু মিলায় আবার মানে হয় না। আপনি নাকি 20-30 হাজার টাকা নিতেন সানভি থেকে। এই ধরনের আসলে এই ধরনের উদ্ভট কথাগুলা এবং এইগুলা বলে আসলে মানে কি বলবো, এগুলা তো এই অবান্তর কথাগুলার উত্তর আমার জানা নাই, কারণ আমি এত গোছায় মিথ্যা বলতে পারি না। আমি যে সত্যবাদী তা না, এত গোছায় মিথ্যা বলতে পারি না। আমি আসলে এই মিথ্যা বানায় আপনাদেরকে এভাবে বলতে পারবো না। স্পষ্টভাবে তনির মতো মা আর ওই বদমাইশ বাবার কাছে সানভি সেফ না। বদমাইশ কারে বললেন, আমারে বললেন নাকি কারে বললেন আমি বুঝলাম না। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। সব বাবারা স্বার্থপর হয় না। না বাবারা কখনো স্বার্থপর হয় না। আপনি বাবা নামে করেন, এখানে টাকা নামে কেউ আসে না। উচিত কথা বললেই লাইফ থেকে ব্লক করে দেয়। না আমি যদি এই যে আপনি বললেন না উচিত কথা বললে মেয়েটাকে দেখে কষ্ট মনে হয়, চাপা কষ্ট মনের ভিতরে, হ্যাঁ এটা আছে আমার সানভির মধ্যে চাপা একটা কষ্ট। এবং ইনশাল্লাহ আল্লাহ হয়তোবা সেই সুযোগ করে এটা দিবে। হ্যাঁ সেই সুযোগ করে দিবে। ভাই আপনি আবার কই গেল? সুলতানা ওনার বোন আর মা ওনাকে কিছু বলে না কেন?
উনি যে এইরকম উচ্ছৃঙ্খল। কথা হচ্ছে যে আপনি যদি কথা না শোনেন তাহলে আপনাকে কেউ কথা শোনাইতে পারবে না। এত জঘন্য প্রমাণিত হতো নিরপেক্ষ মানুষ কথা বলে কি করে, এরা কি বিবেক না। এখানে এই যারা বলে তারা এখানেও বলে ওখানেও বলে, এদের কাজে হচ্ছে এগুলা বলা। এটা নিয়ে মানে আসলে এই আপনি যা দেখবেন যে তারা ওখানে যায়ও সেম কথাই বলতেছে, এদের কাজই হচ্ছে এভাবে বলা বলি করা। এগুলা বলুক, এগুলো আমরা না দেখি না শুনি, কারণ আপনি এগুলা শুনলে আপনি হয়তোবা নিজেকে একসময় কন্ট্রোল হারাইবেন। এবং একজনকে একটা গালি দিলে কি হয় জানেন, একজনকে একটা গালি দিলেন, একজনকে একটা খুব বাজে ভাষায় গালি দিলেন, তার যে পাপটা আছে সেটা ওটো আপনার এখানে চলে আসবে। এই ধরনের কিছু ঘটনা একটা হাদিস আছে। আমি বলি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, জাকাত দিলেন, হজ করলেন, সবকিছু করলেন, হাসরের মাঠে যায় দেখলেন কিছু নাই। কেন নাই? তখন আল্লাহ বলবে ওই যে অমুকরে গালি দিছিলা একটা চলে গেছে, অমুকরে দিছিলা ওইটাও চলে গেছে, তমুকরে দিছিলা চলে গেছে। এই দিতে দিতে ওর পাপ গুলা সব আসছে আর তোমার যা পুণ্য ছিল সব চলে গেছে, দিন শেষে রেজাল্ট জিরো। হ্যাঁ, তো যার কারণে আমরা কাউকে গালি না দিই, যারা দিচ্ছে তারা কিন্তু আপনার উপকার করতেছে। আপনার কোনো কিছু চুরে নিয়ে গেছে, আমার বাসার পিছনে একটা কাঁঠাল গাছ ছিল, অনেক বড় কাঁঠাল হয়েছে, এটার মধ্যে প্রথম ফলন হয়েছিল। তো কাঁঠালটা বড় হয়েছে, কাঁঠালটা চুরে নিয়ে গেছে। আমি তো খুব মন খারাপ করে মসজিদে গেলাম, হুজুরে বললাম হুজুর মনটা খুব খারাপ, আমার তো একটা কাঁঠাল, 2টা কাঁঠাল ছিল, একটা কাঁঠাল তো চুরে নিয়ে গেছে। হুজুর বললেন আলহামদুলিল্লাহ বলেন। আমি তো বললাম বাহ সুন্দর। হুজুরের কাছে আসলাম, হুজুর বললো আলহামদুলিল্লাহ বলেন। আমি বললাম আচ্ছা হুজুর আলহামদুলিল্লাহ, এখন ঘটনাটা বলেন, কেন আলহামদুলিল্লাহ বলেন? হুজুর আমাকে বলল যে আপনার এখান থেকে যে গাছ থেকে যে ফলটা চুরি করে নিয়ে গেছে সেটা তো তার জন্য আল্লাহ আপনাকে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব দিছে। মানে আমার পক্ষে তো কখনো উট কুরবানি দেওয়ার মানে সুযোগ দেয়, তখন আমি প্রতিদিনই বলতাম আমার একটা করে কিছু একটা চুরি করে নেওয়া যা, আমার একটা উট কুরবানির সওয়াব হোক। বুঝছেন? কাজেই এইগুলা খুব সেন্সিটিভ বিষয়, আপনারা কাউকে গালি দিবেন না। হ্যাঁ, আমরা গালি দিব না কাউকে। যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে বলছি কাউকে গালি দিবেন না, কখনো গালি দিবেন না। সে গালি দিবে আপনি আলহামদুলিল্লাহ বলে এবং আল্লাহর কাছে হেদায়েত চাইবেন, গালি দিয়েন না। নিজের যোগ্য নিয়ে ভাইরাল হন, বউকে নিয়ে ভাইরাল হচ্ছেন। আমার বউ ভাইরাল না, আমার বউ বাসায় ঘুমাচ্ছে, তাকে কেউ চেনে না। আমার আমার আশপাশের, আমার এলাকার আশপাশের মানুষজন তারে চেনে না। আমার বউকে আমি ঘর থেকে বের মানে ঘর থেকে বের হয়, পর্দার সাথে বের হয়, তারে ওইভাবে কেউ চেনে না। আর আমাকে ইউজ করে অনেকেই ভাইরাল ভাইরাল হয়ে গেছে, আমাকে ইউজ করে ভাইরাল হয়েছে, আমার ফ্যামিলিকে ইউজ করে ভাইরাল হয়েছে। আমার নামে মানে অনেক বাজে ধরনের কথা বলে মানুষের মনে জায়গা করে নিছে। আমি এগুলো নিয়ে কখনো মানে প্রতিবাদ করি নাই, প্রতিবাদ করতে চাইও নাই। কিন্তু আজকে যেটা হয়েছে এর জন্য আসলে মানে ওই দেয়, এর জন্য এতে আমার কোনো কিছু করার ছিল না। আচ্ছা, সত্যি করে বলবেন, বলেন তো ডিভোর্স কেন হয়েছে তনির সাথে? এটা এর আগেও বলছি, তেল আর জল একসাথে মিশে না, সে তেল আমি পানি, এই জন্য মিশে নাই। এবং আমি আসলে ওর যে ধরনের চিন্তা ভাবনা, ওর যে ধরনের চলাফেরা, এটা এটার সাথে আসলে আমি অভ্যস্ত না। আমি না, শুধুমাত্র আমি না, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার গোষ্ঠী, ওরা কেউ অভ্যস্ত না। যার কারণে মানে আসলে এগুলা মেনে নিতে পারি নাই বিধায় মানে দূরত্বটা তৈরি হয়। সেখান থেকেই আমি চেষ্টা করছি, আমি বারবার চেষ্টা করে গেছি, কারণ হচ্ছে আমার আমার মাথার মধ্যে ছিল যে একটা একটা মেয়ে আছে, যে কোনো ভাবেই হোক সংসারটাকে ধরে রাখতে হবে। এবং সে এটা চায় নাই, সে ওইটা চিন্তা করে নাই, সে তার মতো করে ভাবছে এবং সেই আমাকে ডিভোর্স লেটার পাঠাইছে। আশা করি বুঝতে পারছেন। আমি জানতে চাই কার কার নিজের বাবার জন্য মনে হাহাকার হয় না, মায়া জাগে না? নাজমানি তো এগুলা বলবে না আপু, এখানে যারা আছে না, আপনি ওদেরকে মানে বললেও মনে মনে বলবে, কিন্তু বাট এখানে লিখতে পারবে না মানুষের মনের কথা। আর এই যে মনের কথা অনেক সময় মানে কলমে প্রকাশ হয় না, হ্যাঁ, ও অন্যটা লিখে, এগুলা বলবেন না, এগুলা বলবে না। আপনি যতই জানতে চান এগুলা বলবেন না। তনিকে যদি উচিত কথা বলি তখনই ব্লক করে দেয় আর মডারেটর। আচ্ছা, হ্যাঁ এটা বলছি, আপনার দ্বিতীয় বউকে দেখতে চাই, আমার বাসায় আসেন। ফারজানা ইভা, দাওয়াত থাকলো, আমার বাসায় আসেন, আইসা দেখা যাবেন।
যদি কিশোরগঞ্জের হয়ে থাকেন কিশোরগঞ্জে আইসেন, এসে দেখে যাবেন, বাট এইখানে কোনো সুযোগ নেই। রুটিনের বাইরে ভাই আপনার চোখগুলা খুব সুন্দর। এটা আল্লাহর সৃষ্টি। আর হচ্ছে আমার চোখগুলা কেউ বলতেছে ডিপজলের মতো, কেউ বলতেছে গাঁজাখোরের মতো, কেউ বলতেছে চোরের মতো, গরু চোরের মতো, এই সেই অনেক ভাবে বলতেছে। তো এটা আমার কাছে খুব ভাল লাগে যে আমার আমার চেহারার মধ্যে অনেক ধরনের ভেরিয়েশন আছে, এটা অনেকের মধ্যে নাই। এর জন্য আমার খুব ভাল লাগে যে আমি কখনো ডিপজল, কখনো গরু চোর, কখনো গাঁজাখোর, কখনো এটা সেটা, আমার চমৎকার লাগে। মানে আমি বাসায় এটা নিয়ে অনেক, আম্মা আব্বা কষ্ট পায় যখন এদেরকে এইভাবে বোঝাই, তখন তারা খুব হাসাহাসি করে। এটা আমি আসলে এনজয় করতেছি। হ্যাঁ, এটা আমি এনজয় করতেছি, এটা আমার কাছে খুব ভালো লাগে। ভাই আপনারা মাঝে মধ্যে আমার এইভাবে বলবেন, আমার কাছ থেকে নেন কিছু, কারণ হচ্ছে আমার অনেক পাপ। আপনারা এইভাবে বলবেন আর আমার কাছ থেকে নেবেন। এই কাঁঠাল চোর তিন মসজিদে জুতা করে নিয়ে আসিস না শোয়েব। এই কাঁঠাল চোর তিন মসজিদে জুতা করে নিয়ে আসিস না শোয়েব। কি করলো ভাই বুঝলাম না। আসসালামু আলাইকুম ভাইয়া। লাকি একতালে ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই সবর করা ছাড়া তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম খায়রুল ভাই। আপনারা দোয়া করলেই ভাই আমি খুব ভালো থাকবো, এবং আপনাদের দোয়াই এই মুহূর্তে আমার বিশেষ প্রয়োজন। আপনাদের দোয়া নিয়েই আমি থাকতে চাই। তো অনেক কথাই বলছি, আপনাদের সাথে কথা বলে আমার মানে আমি কি বলবো, আপনাদের সাথে কথা বলছি, আমার কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন। অনেকগুলা কথাই আমার বলার ছিল, আমি আপনাদেরকে বললাম। আর একটা বিষয় হচ্ছে যে এই কি বলবো যে আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলি নাই, আমি কাউকে আঘাত দিতে চাই নাই, এবং আমার কথা কারো উপরে মানে নিয়ে নিবেন না যে আমি এই কথাটা কাউকে বলছি। এখন বিষয় হচ্ছে যে আপনারা শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই ফার্সির আম্মি এই ধরনের কথা লিখেন না, এর থেকে আমাকে ব্লক করে দেন। আর যারা বলতেছেন আপনাদেরকে আমি বলি, যারা আমাকে মানে সহ্য করতে পারেন না, যারা আমাকে দেখলেই খুব মেজাজ খারাপ হয়, আপনারা যতভাবে পারেন ততভাবে আমাকে ব্লক করে রাখেন। আমি আপনাদেরকে ইনভাইট করে নিয়ে আসি নাই। ভাইয়া তনির সাথে কাটানো ভালো মুহূর্তগুলো শেয়ার করেন। হ্যাঁ, অনেক ভালো মুহূর্ত ছিল, অনেক ভালো মুহূর্ত ছিল। পাঁচ পাঁচ বছর সংসার জীবনে তো অনেকগুলা দিন, তো এর মধ্যে অবশ্যই অনেকগুলা ভালো মুহূর্ত ছিল, অনেক ভালো সময়ও গেছে। তো সেগুলা এখন অতীত, পাস্ট ইজ পাস্ট। এগুলা আপনার কাছে একটা জিনিস ভালো লাগার, অতীতগুলাও আপনাকে পেইন দিবে, আর কষ্টের অতীতগুলো আপনাকে পেইন দিবে। সবাই ইংরেজি রিয়েক্ট দেয় কেন? ওরা খুব রাগান্বিত আমার উপরে। আমি মনে হয় ওনাদের কোনো ক্ষতি করছি, এই জন্যই ওনারা খুব রাগান্বিত আমার উপরে। এবং আমি আল্লাহ আপনাদের রাগ কমায় দিক, ঠান্ডার মধ্যে আপনাদেরকেও একটু ঠান্ডা করুক আল্লাহ। হ্যাঁ, আপনি তো নখের যোগ্য না। মানুষ কখনো নখের যোগ্য হইতে পারে না। মানুষ মানুষের মতো, মানুষের আসলে খুব, মানুষের মূল্য মানুষ কিভাবে দিবে এটা আমি জানি না। ভাই আমি ফারিসার আম্মি। আপনার ইংলিশ ওয়ার্ড সিলেকশনের কথা ধরন দেখে বুঝেছে আপনি ওয়েল এডুকেটেড অ্যান্ড সবার একজন। না, আমি আমি মূর্খ, আমি মূর্খই আছি, এটা ভালো কিশোরগঞ্জের। কারণ হচ্ছে আমার ভাই এখন এই সার্টিফিকেট নাই, আমি এগুলা নিয়ে এসে আপনাদের সাথে প্রমাণ করতে পারবো না। টনির মুখে শয়তানের প্রস্রাব করে, না না, শয়তানের মুখে শয়তানের প্রস্রাব করে, এগুলা বলেন না। হ্যাঁ, ওই অসভ্য মহিলা ভাড়া করার লোক কমেন্ট করছে।
না, এগুলা করুক। আসলে একটা মানুষ, আপনি যখন একজনকে একটা কথা বলবেন তখন তারা আপনাকে আরো একটা কথা বলবে, আবার বলবেন, আবার বলবে। তো আমি একটাই বলবো, যারা হয়তোবা টাকার বিনিময়ে অথবা যে কোনো ভাবেই হোক আমার কাছে আমাকে অথবা অন্যের কাছে গিয়ে অন্যকে যখন বাজে কথা বলবেন, এই কথাগুলো আলটিমেটলি আপনার উপর আসবে এবং আমার যে পাপ এটা আপনার উপর যাবে। তো শুধুমাত্র আপনি কিন্তু ওই আল্লাহর দরবারে কিন্তু ঘুষ চলে না। আল্লাহর দরবারে ঘুষ চলে না যে আমি তো শোয়েবরে গালি দিছিলাম, তো এটার জন্য তো একটা পাপ আমার, আল্লাহ তুমি 10টা টাকা নাও, ওরটা ওরে ফেরায় দাও আর আমারটা আমার ফেরায় দাও। ওইখানে কিন্তু এগুলো চলবে না। ওইখানে টাকার কোনো খেলা নাই। কাজেই সবকিছু টাকা দিয়ে করতে যায়েন না, সবকিছু টাকা দিয়ে করতে যায় না। আসলে 12 ভাতারে ওই যে কয়দিন আগে একটা ওই পাগল হাসান একটা গান গাইছে। গানটা আমি এখানে বলতে চাই না, কারণ হচ্ছে পরে কোন থেকে কি বলে ফেলে, প্রকৃতি তো ঋণ শোধ করে দেবে। আমার গুরুত্ব সানভি এখন তোর সাথে কথা কয় না। না, আমার সানভি আমার সাথে কথা বলতে চায়, তারা যেভাবে বলায় সেভাবে বলে না। শরীর ভাই মন খারাপ করা যাবে না, কারণ বাজে কমেন্ট করছে তারা কিন্তু আপনাকে দেখে কমেন্ট করছে, মানে আর পছন্দ না, বুঝলেন ভাই? পাগল হয়ে গেছে শালা। জি দুলা ভাই, ওই যে আমার দুলা ভাই, আপনারা সবাই চিনে রাখেন। কই গেল আমার দুলা ভাই? এই যে এই এই দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। মোবাইল ফাস্ট, বুঝছেন, আমি স্লো। ওই যে নিপা 0.2, উনি হচ্ছে খুব হাসি টাসি দিয়া, উনি হচ্ছে আমার দুলাভাই। পাগল হয়ে গেছে শালা। আচ্ছা যাই হোক, দুলাভাই পাইছি, অনলাইনে আইসা দুলাভাই পাইছি, কারণ হচ্ছে আমার কোনো বড় বোন নাই, একটা দুলাভাই পাইছি। কি লিখলো সোহেব, তোমার জন্য একটা দাওয়া দিই। দাওয়াটা হলো, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি নিয়ে নেন, অসুবিধা নেই। না, এখানে অনেকের কথা বলে মনে হয় কি জানেন, যে অনেকের কথা বলে মনে হয় যে এই আমি এই কি করছি, যে আসলে এই আমি হয়তোবা আমার মেয়ের ভালো চাই না। হ্যাঁ, আমি আমার মেয়ের ভালো চাই বলেই আমি এখানে এই সানভিকে নেওয়ার জন্য আমি এখান থেকে শুরু করে আমি আদালত পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। তো উনি বলতেছে আপনি নাকি তাকে আবার তার লাইফ আনতে। না, এর উত্তর আমি কিন্তু দিয়ে দিছি রিয়াক্টার আপু, আমি এর উত্তর দিয়ে দিছি। কারণ হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, একদম শরীর ঝাড়া দিয়ে ভালো আছি, যে শরীরে কোনো ধুলাবালি নাই, কোনো ময়লা নাই। এই যে আপনাদের সামনে আবার ঝাড়া ফেলাই দিলাম। সত্যের জয় হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ সত্যের জয় হবে। তানভীর আক্তার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু পরও উনি সানভীর বাবা। হ্যাঁ, আমি সানভীর বাবা। হ্যাঁ, আপনি লড়ে যান, আমরা আপনার সাথে আছি। এটা আসলে আমার মানে পরম পাওয়া, যে আপনারা, আমি এমন কোনো পার্সন না, তারপরও আপনারা আমার সাথে আছেন, আমাকে কথা, আমার কথা বলেন, আমাকে ভালোবাসেন। কেন ভালোবাসছেন, আমি আসলে এর যোগ্য না, তারপরও আপনাদের কাছ থেকে যে ভালো লাগা ভালোবাসাটুকু আমি পেয়েছি এই অল্প কয়েকদিনের মধ্যে, এটা আসলে ভোলার মতো না। এটা আসলে ভোলার মতো না। ভাইয়া আমি কক্সবাজার থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ সাইদ বিন খালেদ। কক্সবাজার আমার খুব প্রিয় জায়গা, আমি বেশ কয়েকবার গেছি। ভাই অনেক রাত হয়েছে, ঘুমান। হ্যাঁ, আমিও এখন বিদায় নিয়ে নিব, আপনারা ঘুমান। কালকে সকালে অফিস আছে, সবারই কাজ আছে। তো আপনারা আমার সানবির জন্য দোয়া করবেন, আমার সানবিটাকে যেন আমি আমার কাছে ফিরিয়ে আনতে পারি। এবং আমার যারা আমাকে পছন্দ করেন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আপনারা কোনো ধরনের বাজে কথা, মিথ্যে কথা শুনে বিচলিত হইবেন না। কারণ মানুষ এই ধরনের কথা বলতেই থাকবে। এবং আরেকটা কথা হচ্ছে যে আমি আবারও দিন শেষে, মানে এতক্ষণ যে কথা বললাম, কথা শেষে আমি আবারও আপনাদের কাছে, সবার কাছে, আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবার কাছে, সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চাই, কারণ ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। এত নির্যাতনের পরেও তিনি দেশ ত্যাগ করেন নাই, তিনি তিনি বাংলাদেশ ত্যাগ করেন নাই, তিনি মাটি ত্যাগ করেন নাই। এত কিছু হারানোর পরেও, এত নির্যাতনের পরেও তিনি এখানেই পড়েছিলেন, এভাবেই ছিলেন। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে আবার আমাদের মাঝে নিয়ে আসেন। কারণ কারণ কি, কোটি কোটি মানুষ ওনার মুখের দুইটা কথা শুনতে চায়। উনি বাংলাদেশের একটা আবেগের জায়গা, বাংলাদেশের একটা আবেগের নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। উনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, উনি ভালো একটা দেশের জন্য লড়াই করেছেন, স্বাধীনতার জন্য লড়াই করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জিয়াউর রহমান যখন মারা গেলেন ছোট্ট দুইটা সন্তান রেখে, উনি কিন্তু তার স্বামীর আদর্শ থেকে উনি সরে যান নাই, এবং তিনি তার স্বামীর এবং তার সন্তানদের গর্বের একজন মা। তো এমন একজন মা আসলেই জনাব তারেক রহমানের জন্য গর্বের, কোকো রহমানের জন্য গর্বের। কোকো রহমান মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, এবং তার যারা উত্তরসূরি আছেন, ফ্যামিলি মেম্বার আছেন, সবার জন্য গর্বের। পাশাপাশি আমাদের বাংলাদেশের জন্য তিনি গর্বের। এমন একজন মানুষের জন্য আমরা সবাই অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে আবার আমাদের মাঝে ফিরায় নিয়ে আসেন, সুস্থভাবে ফিরে আসুন আপনি। আল্লাহর কাছেও আমরা দোয়া করছি। এবং যারা এই মুহূর্তে ওনার চিকিৎসা করছেন, চিকিৎসক আছেন, জানি এটা হয়তোবা আমার বলা বোকামিও হইতে পারে, তবুও আবেগের জায়গা থেকে বলছি, আমরা বাঙালি খুব আবেগপ্রবণ মানুষ, আবেগের জায়গা থেকে বলছি, আপনারা সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। হায়াত মৌতের মালিক আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওনার রিজিকে এক চামিচ এক ফোঁটা পানি আছে ততক্ষণ পর্যন্ত তিনি পৃথিবীতে থাকবেন। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এবং এই দোয়া চেয়ে, এবং আমার সানভির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নিশ্চয়ই আবার দেখা হবে, কথা হবে। আর আমার কোনো ভুল হইলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, দয়া করে ক্ষমা করে দিবেন। কারণ আমি কাউকে আঘাত করে কথা বলার মতো কথা বলি নাই, আমি কাউকে আঘাত করতে চাই না, আমি কাউকে ছোট করে দেখতে চাই না, আমি কাউকে গালি দিতে চাই না, আমি গালি শুনতে চাই, আমাকে গালি দিবেন। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর হচ্ছে অনেকেই কমেন্ট করছেন, অনেকের কমেন্ট পড়তে পারি নাই, অনেকের কমেন্ট পড়তে পারি নাই, তো এর জন্য আমি দুঃখিত। আপনি ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।